ওকে, আমরা অনেক পিছে পড়ে গেলাম। আজকে দেখি যতদূর পারি করবো, এরপরে শেষ। আচ্ছা, আমি এই সেকশনটা করি, দেখি কতদূর আগাইতে পারি। এটা আগে করি। এটার নাম দেওয়া যায় কি? অ্যাডভান্টেজ। তো ওকে, আমি এখানে নাম দেই অ্যাডভান্টেজ স্টার্ট এন্ড। এখানে যে সমস্ত ডিবের ভিতরে, মেইন ডিবের ভিতরে হেডিং ট্যাগ থাকে, সেই মেইন ডিবকে চাইলে সেকশন নাম দেওয়া যায়। এটা জানেন সম্ভবত। সেকশন নাম দেওয়াটাই ভালো আর কি। এটা HTML5 এর একটা ট্যাগ। আর HTML5 যেহেতু আমরা লিখতেছি, সেই হিসাবে HTML5 এর ট্যাগ গুলো ইউজ করাটা দেখতে ভালো আর কি। সেকশন। আচ্ছা, এখানেও সম্ভবত হেডিং ট্যাগ আছে। হ্যাঁ, এটাও হেডিং ট্যাগ আছে। এটাকেও আমরা নাম দিয়ে দিই সেকশন। ট্যাগের নাম চেঞ্জ করলে আশা করি সিএসএস এ কোনো প্রবলেম করবে না, কারণ সিএসএস আমরা কোনোটাই ট্যাগের নাম দিয়ে করি নাই, সবগুলোই করছি আমরা ক্লাস নাম দিয়ে। ঠিক আছে, সেই হিসাবে আমি এখানে প্রথমেই সেকশন নামে একটা ট্যাগ নেই। সেকশনের ভিতরে আমাদের কমন করা ছিল কন্টেইনার, সে কন্টেইনারটা নিয়ে আসি। কন্টেইনার, কন্টেইনারের ভিতরে কি ছিল আমাদের? আমাদের এখানে একটা সেকশনের একটা হেডিং দেওয়া ছিল, তাই না? সেকশনের হেডিং দেওয়া ছিল। আমি একটু দেখে আসি যে অন্য অন্য এখানে সেকশনের হেডিং কিভাবে করা আছে। এটা কমন করা আছে? এটা কমন করছিলেন? H2 হিসাবে কমন করা আছে, তাই না? আচ্ছা আচ্ছা। স্প্যান ট্যাগ না। আচ্ছা, আমি করি, সমস্যা নেই। উপরের সেকশন যেভাবে করছেন করছেন, এখানে আমরা আরেকটু অন্যভাবে করার চেষ্টা করি। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না কেন জানি। ফিগমা তো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না। ফিগমা দেখা যায় না? ও, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তাই ভালো। আচ্ছা, গেলেই হবে, সমস্যা নেই। হোবারটা হয়ে গেছে ভয়ঙ্কর রকমের হোবার, বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা ফিক্সড একটু পরে করি, আমরা পরের সেকশন গুলো করি। হ্যাঁ, তো এখানে আমি এখানে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, যদি আগে এটা আলোচনা হওয়া উচিত ছিল। সেটা হলো যে আমরা বলছিলাম যে আমাদের কমন দুই টাইপের কমন হয়। একটা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক টাইপের কমন, মানে এমন একটা জিনিস যে জিনিসটা কখনোই নড়বড় হবে না, যে জিনিসটা সবসময় ব্যবহার করা লাগবে। হ্যাঁ, মানে মানে এমন কিছু জিনিস যেটা আপনার অনেকটা সিএসএস এর ক্লাসের সাথে বা সিএসএস এর যে প্রপার্টি অ্যাট্রিবিউটের সাথে সম্পর্কিত, এমন কিছু কাজ। বুঝতে পারছেন? যেটা ফ্রেমওয়ার্কের সাথে সম্পর্কিত। আর কিছু কমন কাজ আছে, যে কমন কাজটা হচ্ছে শুধুমাত্র আমার এই ওয়েবসাইটের সাথে সম্পর্কিত, অন্য ওয়েবসাইটে এটা নাও লাগতে পারে। বুঝতে পারছেন? মানে আমি বিষয়টা আবার বোঝাই। ফ্রেমওয়ার্কের ভিতরে আমি এমন কিছু কমন জিনিস রাখবো যে পরবর্তীতে অন্য একটা ওয়েবসাইট বানাইতে গেলেও আমি যেন এটাকে কপি করে সেই ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। সেটা বুঝাইতে পারছি? আর স্টাইল ডট সিএসএস এর ভিতরে আমার এমন কিছু কমন রাখবো, এখানে আমরা এমন কিছু কমন রাখবো যে উপরের দিকে, যে কমন গুলো শুধুমাত্র আমার এই ওয়েবসাইটের সাথে ব্যবহৃত হবে, অন্য কোনো ওয়েবসাইট এটা কাজে লাগবে না। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে আমার এই ওয়েবসাইটে প্রত্যেকটা হেডিং কিন্তু সেম। এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সবই সেম। যেহেতু সবগুলাই সেম, আমি কি চাইলে এই হেডিং এর জন্য একটা কমন রাখতে পারি না? রাখতেই পারি কিন্তু কমন। হ্যাঁ, যেহেতু সেম, সেহেতু আমরা কমন রাখতে পারি। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে
আহ ঠিক আছে, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে মার্জিন গুলা, এই যে উপরে নিচে যে মার্জিন গুলা, এগুলো কিন্তু আমরা চাইলে কমন রাখতে পারি। এটা মনে হয় কমন রাখা হয়েছে, রাখা হয়েছে এটা প্যাডিং মার্জিন, এটাও আমরা চাইলে কমন রাখতে পারি। কমন রাখলে আমাদের রেসপন্সিভ করতে সুবিধা হবে। ওকে, আমরা চাইলে এটাকে কমন রাখতেই পারি। আচ্ছা, গেল। এরপরে আমরা এই যে সাইজ গুলা, এখানে যে সাইজ গুলা, এই সাইজ গুলো আমরা চাইলে কমন রাখতে পারি। সাইজ গুলো যেন একবার ব্যবহার করলে, একবার তৈরি করলে আমরা মানে বারবার এটা ব্যবহার করতে পারি, এটা আমরা কমন রাখতে পারি। তো সাইজটা আমরা দুই ভাবে কমন রাখতে পারি। একটা হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক টাইপের কমন, এমন ভাবে আমি ক্লাস সেট করব যেটা আমরা যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে শুধুমাত্র এই থিমের জন্য বা এই ওয়েবসাইটের জন্য কমন, এটাও করা যেতে পারে, দুটো যে কোনো একটা করলেই হয়। আচ্ছা, তো আমরা হেডিংটা যেহেতু এখনো কমন রাখা হয়নি, আমি বাকি সেকশন গুলায় কমন রাখার চেষ্টা করি। দেখেন, তো ধরেন আমি এখানে একটা নাম দিলাম হচ্ছে ধরেন সেকশন টাইটেল, এরকম একটা নাম দিলাম। হ্যাঁ, এর ভিতরে একটা H2 নিলাম, এই পুরোটাকে কপি করি, পেস্ট করি। এত রোগ ছিল হচ্ছে একটা স্প্যান ট্যাগের ভিতরে, কমা সহ সম্ভবত স্প্যাম, এমনই তো, ঠিক আছে, চলে আসুক, অসুবিধা নাই। তারপরে কি আছে আমাদের, এই এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, তো এটাকেও আমি একটা পি ট্যাগের ভিতরে ঢুকাই দিই। আর সম্ভবত কিছু নেই, সেকশন টাইটেলের ভিতরে এই দুইটা জিনিস আছে। এরপরে আমরা এইখানে কয়েকটা আইটেম দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা আইটেম আছে। আচ্ছা, চারটা আইটেম থাক এখানে। তো এটা এর ভিতরে যেটা আছে এটা হচ্ছে ইমেজ, তাই না? ইমেজ, ইমেজটা ধরার জন্য আমরা এখানে যে গ্রুপ করা আছে, গ্রুপটাকে আমরা একটু চোখটা বন্ধ করে দেখতে পারি যে ঠিক আছে কিনা, মানে ঠিক আছে। তো এটাকে আমি এক্সপোর্ট করে নেওয়া যায়, এক্সপোর্ট গ্রুপ। তো এটাকে কি নাম দেওয়া যেতে পারে? এতটুকু লিখে, এতগুলো লিখে লিখে। এরপরে এটাকে ধরি, এটা মনে হয় গ্রুপ, নো, এটা। এখানে ক্লিক করে এটাকেও আমি এক্সপোর্ট করে নিয়ে যাই। এটাকে নাম দিই 2, এটাকে নিয়ে আসি, এটা হচ্ছে 3 নম্বর। হয়ে গেল ওটা। এটা, এটাকে নাম দিই 4 নম্বর। ওকে, 4টে ইমেজ আমার নেওয়া হয়ে গেল। তো এখানে এরপরে আমার আইটেম গুলো আনার জন্য আমার নাম দিতে পারি, কি নাম দেওয়া যেতে পারে? অ্যাডভান্টেজ, কন্টেন্ট দিতে পারে, আইটেমস, যা মনে চায় দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। এর ভিতরে আমরা ডি ফ্লেক্স বলে একটা কমন ক্লাস রাখছিলাম সম্ভবত, তাই না? এটা আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা নাম দিলাম হচ্ছে যে অ্যাডভান্টেজ আইটেম, এর ভিতরে আইএমজি থাকবে, অ্যাসেট ইমেজেস অ্যাডভান্টেজ 1, কিছু একটা লেখা দরকার তাই লিখে দিলাম। এর নিচে আমি একটা S4 রাখতে পারি ছোট্ট এই লেখাটার জন্য,
কপি করি, পেস্ট করি, পরে একটা পি রাখতে পারি, কপি দেন পেস্ট। দেখি তো সব ঠিক থাকলে চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছে। এখন এগুলোকে নিয়ে ডিজাইন করার পালা, এগুলো নিয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, মা, আচ্ছা আচ্ছা, এই দুটো একরকম আর এগুলো একরকম। এটা আসলে সঠিক ডিজাইন না, স্যার যেভাবে ডিজাইন করছে এটাই সঠিক ডিজাইন। কন্টেইনারটাকে আপনার এক মানে এক সাইজে রাখাটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এগুলোকে নাও যায়, বাকি এরকম ডিজাইন খুব কম আছে, এরকম ডিজাইন আসলে বর্তমান খুব একটা নাই। মানে কন্টেইনারে যে মানে এটা এরিয়াটা, সেই এরিয়াটা সাধারণত কমন থাকে, সেম থাকে, বুঝতে পারছেন? যদিও ডিজাইনে এখানে ডিজাইনের ক্ষেত্রে এটা করছে, কেন করছে আমি জানি না, এটা একটা ফ্রি ডিজাইন তো এই জন্য অনেক উল্টো পাল্টা থাকতে পারে, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আচ্ছা, আমি আপনাদেরকে কিছু ডিজাইন দিব পরে, ওই ডিজাইন গুলো দেখবেন যেগুলো পেইড ডিজাইন, প্রিমিয়াম ডিজাইন, ওখানে সব দেখবেন কন্টেইনার সেকশনে মানে এটা মাপটা একই রকমের হয়, বুঝতে পারছেন? এরকম এলোমেলো করলে তখন রেসপন্সিভে গিয়ে বা অন্যান্য ডিভাইসে গিয়ে ভেঙে চলে যায়, ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তারপরে যদি কেউ চান এটা করতে করতে পারেন, তাহলে যে জিনিসটা করবেন, যদি চান যে কখনো যদি ক্লায়েন্টের এটাই মানে ইচ্ছা থাকে যে না আমার এই দুইটা সেকশন বড় হবে বাকি সেকশন ছোট হবে, তার এটাই উদ্দেশ্য, তাহলে করবেন কি, যেই সেকশন দুইটা আলাদা, ধরেন এই যে উপরে এটা আলাদা আর এটা আলাদা, এই দুইটা আলাদা, তো এই দুইটাকে স্পেশাল কন্টেইনারের ভিতর রাখবেন, বাকিগুলো কমন কন্টেইনারের ভিতর রাখবেন। যে কন্টেইনার গুলো বেশি সেগুলোকে কমন কন্টেইনার, ঠিক আছে? আর যে দুইটা একটু এলোমেলো সেই দুটাকে স্পেশাল কন্টেইনারের ভিতর রাখবেন, ভিন্ন একটা নাম দিতে পারেন। এটাকে নাম দিতে পারেন ধরেন কন্টেইনার ফ্লুইড, আর এটা হচ্ছে নর্মাল কন্টেইনার, বাস হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা এগুলোকে ডিজাইন করি। আচ্ছা, আমাদের প্রথম হচ্ছে সেকশন টাইটেলটাকে কমন করতে হবে, এখান থেকে করে আসি। ডট বললাম হচ্ছে সেকশন টাইটেল ডিজাইন করব। সেকশন টাইটেলের ভিতরেও কিছু কাজ আছে যে কাজগুলো আমাদেরকে কমন না করলেও চলবে, এটা আমাদের কি বলা হয়, এটা আমার এই ফ্রেমওয়ার্ক থেকে পেয়ে যাবে। যেমন আমরা যদি আমাদের মূল ডিজাইনে আসি, সেখানে দেখবো যে সব লেখাগুলো মাঝখানে আছে, তাই না? সব মাঝখানে আছে। সেই হিসাবে আমি এই যে সেকশন টাইটেল, এখানে যদি আমি বলি টেক্সট সেন্টার, তাহলে কিছু কাজ তো এমনি হয়ে যাবে। আচ্ছা, এটা লাইভ সার্ভারে রান করা আছে, তাই না? আচ্ছা আচ্ছা, ভালো জিনিস, অলরেডি মাঝখানে চলে আসছে। হ্যাঁ, এরপরে আরো কিছু কাজ আমরা চাইলে করতে পারি। যেমন এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সেকশন টাইটেলের একটা নির্দিষ্ট উইথ আছে, একটা রেশিওর ভিতরে সেকশন টাইটেল, খেয়াল করছেন? এখানে যদি দেখবেন যে একটা রেশিওর ভিতরে আছে, এর বাইরে কিন্তু নেই, অর্থাৎ এটাকে উইথটাকে চাপাই দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা এটাকে একটু মাপে দেখি কতটুকু হয়। এই জায়গা থেকে ধরেন এতটুকু, 920 পিক্সেল বা সামথিং কিছু একটা। হ্যাঁ, তো 920 পিক্সেল ধরেন আমরা মানে ধরে নিলাম যে আমাদের টাইটেল গুলো 920 পিক্সেলের মাঝেই আছে, এর বাইরে নেই। সেই হিসাবে আমি এই সেকশন টাইটেলটাকে একটা ম্যাক্স উইথ দিয়ে দিলাম। ম্যাক্স উইথ দেবো না, ম্যাক্স উইথ, মানে এর থেকে ছোট হইতে পারে। কখনো যদি ডিভাইস 920 থেকেও ছোট হয়ে যায়, তখন তো বাই ডিফল্ট সে পুরো উইথটা জুড়ে চলে আসবে। হ্যাঁ, আর যদি কখনো ডিভাইসের উইথটা যদি আরো বড় হয়, তাহলে এই সেকশন যদি বড় হতে 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 সর্বোচ্চ 920 পিক্সেল পর্যন্ত হতে পারে, এর বড় যেন না হতে পারে। বিষয়টা বুঝাইতে পারছি? এজন্য ম্যাক্স উইথ দিয়ে দেবো 920 পিক্সেল। আর এতটুকু দিলে তো সে বামে চেপে যাবে, বামে চেপে যাবে। হ্যাঁ, তো বামে চেপে যাওয়া থেকে বাঁচানোর জন্য আমি বলে দেব মার্জিন
জিরো অটো চলে আসছে। ঠিক আছে, এইবার আমাদের ডিজাইনের ভিতরে কি আছে, সম্ভবত সাইজটা অটোমেটিক আমার বাই ডিফল্ট পেয়ে যাচ্ছে, সাইজ নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আমরা এখানে এই যে এতটুকু লেখা এক সাইজ এক কালারের, এতটুকু লেখা আরেক কালারের এরকম আছে, এবং এই লেখাটা উপরে আছে। সেই হিসাবে আমরা কি করতে পারি, এই যে স্প্যান ট্যাগ ক্লাস দিয়ে প্রথমে বলবো যে ডি ব্লক, তাহলে সে পুরো জায়গা দখল করবে। এবারে টেক্সট প্রাইমারি, ব্লক কেন হলো না, ডি ব্লক নামে কোনো ক্লাস তৈরি করা হয়নি। ডি ব্লক কেন ডিসপ্লে ইনলাইন ব্লক হলো, এরকম করলে তো হবে না, ব্লক হবে, ডি ব্লক মানে হচ্ছে পুরাই ব্লক। চলে আসছে, আচ্ছা ওগুলো ভেঙে যাক, ভাঙছে ভালো হয়েছে। ইনলাইন ডি ব্লক না, ডি ইনলাইন ব্লক হবে। আমি একটা কাজ করি, এখানে ডি ডি ব্লক, আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ ডি ব্লক, যত জায়গায় ডি ব্লক আছে তত জায়গায় আমি এখানে রিপ্লেস করে দিলাম ডি ইনলাইন ব্লক, ডি ইনলাইন ব্লক, তাই না, ইনলাইন ব্লক। শুধুমাত্র আমরা এই যে এখানে ব্যবহার করছিলাম ডি ব্লক, শুধু এটাকে আমি ডি ব্লক রাখি। তাহলে এখানে এসে আমি বললাম ডি ইনলাইন ব্লক, বুঝছেন কিনা কি করলাম, মানে এই ডি ব্লক যেখানে ব্যবহার করে তো ডি ইনলাইন ব্লক বানানো হয়েছিল, এখানে ব্যবহার করা হয়েছিল, তাই না। তাহলে এই ডি ব্লক এর ভিতরে আমরা HTML যত জায়গায় ব্যবহার করা হয়েছিল সব জায়গায় রিপ্লেস করে ডি ইনলাইন ব্লক ক্লাস করে দিলাম। ও আচ্ছা, কিভাবে করছে তাই, আমি এখান থেকে এটা কপি করছি, ঠিক আছে, এতটুকু কপি মারছি, কপি মেরে এখানে আমি কন্ট্রোল এফ ফাইন্ড, হ্যাঁ কন্ট্রোল এফ দিলে ফাইন্ড আসবে। এরপরে এই যে উপরে যেখানে এখানে পেস্ট করছি, পেস্ট করার পরে আমি এইখানে ক্লিক করছি, এটা হচ্ছে আপনার এই যে এটা যদি কেটে দেন, দেখেন এখানে রিপ্লেস বলে একটা কথা আছে, রিপ্লেস মানে এটা যেখানে পাবে সেখানে নিচের কথা দিয়ে রিপ্লেস করে দিবে। এখানে আমি নতুন ওয়ার্ডটা লিখে এটা হচ্ছে এক একটা করে রিপ্লেস হবে, আর এখানে ক্লিক করলে রিপ্লেস ওয়াল, সবগুলো রিপ্লেস হয়ে যাবে। এবার বুঝছেন কি করছি, আচ্ছা। তো এবার যদি আমি একটু সেভ দিই, আশা করি সব ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক হয়ে গেছে না, ঠিক আছে, আমরাও খুশি তারাও খুশি। এটা এটা মনে হয় বেশি বড় হয়ে গেছে, ডিজাইনটা দুনিয়ার বড় ডিজাইন, 1900 পিক্সেল, ফ্রি জিনিস আর জীবনে ব্যবহার করবেন, ফ্রি জিনিস ব্যবহার করলেই সমস্যা, আলতু ফালতু ডিজাইন করা থাকে। আমি এখানে 900 জায়গায় ধরেন 600 করে দিলাম, কমাই দিই, তো তাও মোটামুটি চলে, মোটামুটি চলে, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি করা যেতে পারে, এখানে এই যে যে লেখাটা আছে এই লেখাটার সাইজটা ধরে, সাইজটা আনুমানিক দিয়ে দিই, এখানে সাইজটা মিলবে না, এটাকে লাইন হাইটটা সব ঠিকঠাক করে দিই। তো আমরা বাই ডিফল্ট বডির ফন্ট সাইজ করছিলাম না, বডিতে ফন্ট সাইজ দেইনি তাই না, আমাদের উচিত বাই ডিফল্ট একটা ফন্ট সাইজ দিয়ে রাখা, ফন্ট সাইজ ধরেন আমরা ফন্ট সাইজ এখানে 16 পিক্সেল দিয়ে রাখলাম, আর লাইন হাইটটা করে রাখলাম হচ্ছে 26 পিক্সেল, যেন যে কোনো লেখা লেখার সাথে সাথে যেন এটা বাই ডিফল্ট পেয়ে যায়। ওকে, এখন দেখেন পেয়ে গেছে, এখন কিন্তু খুব একটা ঝামেলা নাই। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকশন টাইটেল, সেকশন টাইটেলের ভিতরে যে H2 আছে, মার্জিন বটম করে দেন ধরেন 30 পিক্সেল, বেশি হয়ে গেছে।
ওকে। আর এইখানে ফন্ট সাইজটা দেওয়া ছিল কত, S2, কোথায় কোথায় কোথায়, কন্ট্রোল F ডট বা শুধু S2, 36 পিক্সেল। সরাসরি S2 কোথায় দেওয়া আছে, এই যে এখানে, নো, বাই ডিফল্ট কোনো S2 দেওয়া নেই, কমন সিএসএস করা নেই। তো আমরা এইখানে কমন সিএসএস করি, এখানে ফন্ট সাইজ 36 পিক্সেল, তাই না, 36 পিক্সেল, লাইন হাইডও করে দিই 46 পিক্সেল করে দিই। ওকে, এবার মোটামুটি ঠিক আছে। তাহলে এই যে কাজটা করলাম, এই কাজটাই আপনার এসব জায়গায় করাটা উচিত আমাদের, তাই না, এসব জায়গায় করা উচিত। এটা এটা দেখেন, এই যে এটা কিন্তু ভেঙে গেছে, কেমন কেমন যেন লাগতেছে এটাকে। তো এটাকে এটাকে আমরা একটু ঠিক করে আসি, হ্যাঁ, কিছু কিছু ঠিক করে আসি। তো এটা 4 সিম্পল স্টেপ এতটুকু লিখি, লিখে এটা সার্চ করে বের করি। কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এই যে পেয়ে গেছি। তো এখানে আমরা এই দুটাকে ধরে, এইটাকে ধরে আমরা বলে দিলাম সেকশন টাইটেল। দেখি কি দশা হয় এটা। আচ্ছা, এই পর্যন্ত আসছে, আমরা এখান থেকে দেখে আসি 4 সিম্পল স্টেপ, 4 সিম্পল স্টেপ আছে, এটা আসছে ক্লাস ডি ব্লক, আর হচ্ছে কি জানি টেক্সট সেন্টার, সরি টেক্সট সেন্টার না, টেক্সট প্রাইমারি, প্রাইমারি, ঠিক হয়ে গেছে না। আমাদের আবল তাবল আর এটার জন্য যত সিএসএস করা ছিল, এই যে ইনভেস্টরের ভিতর ঢুকি, ইনভেস্টর, এই H2P দরকার আছে, টপ সেন্টার নামে একটা ক্লাস দিয়েছিল, দরকারই না এটা। বুঝলাম নাই, খামোখা সিএসএস করে লাভ আছে, কারণ সিএসএস কমাই ফেলতে হবে, যত সিএসএস কমাবো তত আমাদের কোডটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা এটা নিয়ে একটু কাজ করি, হ্যাঁ, এটা নিয়ে কাজ করি। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই অ্যাডভান্টেজ আইটেম একটা আছে, আমি এটাকে কপি করি, কপি পেস্ট 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 পেস্ট, চারটে পেস্ট করলাম, হ্যাঁ, চারটে পাশাপাশি চলে আসছে। আচ্ছা, এখন এটা নিয়ে আমাদের সামান্য কিছু কাজ করতে হবে, আমরা একটু করি। সেকশনের নাম দেওয়া হয়নি না, ক্লাস অ্যাডভান্টেজ কি করতে পারি, এই যে আইটেম গুলোর এখানে একটু ঝামেলা হয়েছে, উপরে একটু প্যাডিং দিয়ে দেওয়া উচিত, তাই না। তো এটার জন্য আমরা একটা ক্লাস নিয়েছিলাম, এই যে ক্লাস নিয়েছিলাম, কপি করি, এখানে ক্লাসটা বসাই দিই, বললাম প্যাডিং টপ, ধরেন 50 পিক্সেল, চলে, একেবারে খারাপ না। এইবার সবগুলো আইটেমের সবগুলো কন্টেন্ট কিন্তু নিচে 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 সবগুলো কিন্তু মাঝ বরাবর আছে, তাই না, মাঝ বরাবর। সেই হিসাবে মাঝ বরাবর আনার জন্য আমরা এইখানে 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 বলে দেব টেক্সট সেন্টার, মাঝখানে চলে আসছে। এরপরে এইখানে যে ডানে বামে উপরে নিচে একটা প্যাডিং দেওয়া আছে, এই যে চারপাশে প্যাডিং দেওয়া আছে, এই প্যাডিংটাও চাইলে আমরা কমন করতে পারি, কমন না করে আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসি, ডট অ্যাডভান্টেজ আইটেম, প্যাডিং দিয়ে দিই, উপরে নিচে ডানে বামে ধরেন আমি 20 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিই, হ্যাঁ। আর আরো কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া আছে, তাই না। তো বিজি হোয়াইটটা এখানে না দিয়ে বিজি হোয়াইটটা আমরা
কমন রাখতেই তো পারি, ফ্রেমওয়ার্কের ভিতর দেওয়া আছে না, অথবা এই এর ভিতরে দেওয়ার কথা ভেরিয়েবল। ভেরিয়েবল দেওয়া থাকলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এভাবে না দিয়ে ভেরিয়েবল হোয়াইট কালার এটা দিয়ে দেবে, তাহলে এটা সবচেয়ে সুন্দর হয়। মানে কিছুটা কমন রাখলাম এখানে, যেন যে কোনো সময় এটাকে মানে ম্যানেজ করা যায় নিজের মতো করে। তো করলাম, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, টের পাওয়া যাবে না এটা, যদিও এই হোয়াইট এই হোয়াইট মিলে গেছে। টের পাওয়ার জন্য এটাকে একটা বর্ডার কালার দেওয়া আছে, বর্ডার কালারটা আমরা নিয়ে আসি। এই যে হোয়াইট মিক্সড, ভয়ঙ্কর রকম, কই বর্ডার কালার কই, এই যে বর্ডার কালার, সরি বর্ডারের কালার দেওয়া আছে, কালারটা খুঁজে পাচ্ছি না। এই যে স্ট্রোক কালার, এটা স্ট্রোক কালার এটাকে, হ্যাঁ বর্ডারকে ডিজাইনের ভাষায় বলা হয় স্ট্রোক কালার। তো এই কালারটা দিলেই তখন আমরা বুঝতে পারবো বর্ডার 1 পিক্সেল সলিড, এটা এটা ওকে। এখন যদি আমরা রিপ্লেস করি, দেখেন এই যে চলে আসছে, মোটামুটি সুন্দরভাবে চলে আসছে। এখন মাঝখানে একটা গ্যাপ দেওয়া উচিত, এই যে একটা গ্যাপ দেওয়া ছিল, গ্যাপ দেওয়া উচিত এভাবে। কত পিক্সেল ছিল, 50 পিক্সেল ধরেন সাপোজ। এখন এই গ্যাপটা আমরা কিভাবে দিতে পারি, গ্যাপগুলা কিভাবে দিতে পারি, এটার সাথে গ্যাপ বলে একটা প্রপার্টি আছে ডিসপ্লে ফ্লেক্সের সাথে, এটা দেখছেন? আচ্ছা, তাহলে আমরা যদি এইখান থেকে এইভাবে ধরি ডট ডি ফ্লেক্স, খুব ভালো করে দেখেন, এটা কিন্তু একটা কমন ক্লাস, কিন্তু এই কমনটাকে আমরা অ্যাডভান্টেজের ভিতরে এসে আনকমন করে দিলাম। তার মানে এর যে কমন প্রপার্টি গুলো সেগুলোও পেয়ে যাবে, পাশাপাশি এখানে যে আনকমন ক্লাস গুলো দেবো সেটাও পেয়ে যাবে। সেটা বুঝাইতে পারছি? এখানে আমি বললাম যে গ্যাপ অথবা গ্যাপ, একটা প্রপার্টি আছে রো গ্যাপ 50 পিক্সেল, রো গ্যাপ তো না, এটা কলাম গ্যাপ হওয়া উচিত। কলাম গ্যাপ 50 পিক্সেল, দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। আচ্ছা, রো গ্যাপ আর কলাম গ্যাপ বুঝেন? কলাম এবং রো বলে একটা কথা আছে, রো রো আর কলাম চেনেন? আর আপনাদেরকে আর একটু দেখাই রো আর কলাম। sheets.google.com, এই যে যেগুলা, এই যে লেফট থেকে রাইটের দিকে যেগুলা, এই যে যেগুলা, এটাকে বলা হয় রো। বুঝতে পারছেন? ধরেন আমি এইখান থেকে এতটুক সিলেক্ট করলাম, বা এখান থেকে এতটুক সিলেক্ট করলাম, এখানে আমি কয়টা রো সিলেক্ট করলাম বলতে পারবেন? রো কয়টা আছে এখানে? 3টা রো আছে, 3টা রো। গ্রামগঞ্জে আমরা এই যে কবুতরের খোপ তৈরি করতাম না, মনে আছে? এরকম এক সিরিয়াল হচ্ছে একটা রো, তার উপরে আর একটা এরকম সিরিয়াল হচ্ছে আর একটা রো। বুঝেন নাই মনে হয়? আমরা কিতাবে সেলফ তৈরি করি না, সেলফ, পুরো একটা বুক সেলফ, এই একটা সেলফের যে একটা তাক এইটাকে বলা হয় একটা রো, তার উপর আর একটা তাক, এটাকে বলা হয় আর একটা রো। এবার বুঝে আসছে ভাই রো? আচ্ছা, এই রোর ভিতরে প্রত্যেকটা রোর ভিতরে আবার মাল্টিপল কলাম থাকতে পারে, অর্থাৎ রোর ভিতরে আবার ভাগ করা। ওই যে কবুতরের খোপের উদাহরণ দিলাম, খোপ চিনেন? আমি আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় কবুতরের খোপ, টং বা কিছু যাই বলো আর কি, খাঁচা, কবুতরের খাঁচা। তো একটা কবুতরের বড় একটা খাঁচা, তার ভিতরে আবার পার্টিশন করা থাকে না, এক জায়গায় এক ফ্যামিলি থাকে, আলাদা আরেক ফ্যামিলি, আলাদা আরেক ফ্যামিলি, এই প্রত্যেকটা ফ্যামিলির জন্য যে আলাদা আলাদা পার্টিশন করা, এটাকে বলা হয় কলাম। বুঝা যাচ্ছে ভাই? তাহলে আমি এখানে যদি এতটুকু সিলেক্ট করি, তাহলে বলবো যে আমি একটা রো সিলেক্ট করছি, যে রোর ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আছে। আমি কি বিষয় বুঝাইতে পারছি? আমি যদি এইভাবে সিলেক্ট করি, তাহলে বলবো যে আমি 3টা রো সিলেক্ট করছি, তার ভিতরে প্রত্যেকটা রোর ভিতরে আছে 4টা করে করে কলাম। ভাই সবাই বুঝতে পারছেন?
আচ্ছা, এখন আমি গ্যাপ তৈরি করব, এখানে গ্যাপ তৈরি করব। এই গ্যাপটা কি আমি আসলে কলামে তৈরি করব না রোতে তৈরি করব? আচ্ছা, এখানে কয়টা রো আছে বলেন তো? কয়টা রো আছে? এই একটা রোর ভিতর কয়টা কলাম আছে? আর গ্যাপ গুলো আমার কি কলামের মাঝখানে মাঝখানে আছে না রোর মাঝখানে মাঝখানে আছে? তাহলে গ্যাপটা কি কলাম গ্যাপ না রো গ্যাপ? সিম্পল হিসাব। সবাই বুঝছেন ভাই? আচ্ছা, এই কারণে আমি, যেহেতু আমার লাগবে শুধু কলাম গ্যাপ, আমি কলাম গ্যাপ দিলাম। আর যদি কখনো রো গ্যাপ লাগে, উপরে সিরিয়াল আর নিচে সিরিয়ালের মাঝখানে গ্যাপ দরকার, তাহলে আমরা কি দেব? রো গ্যাপ। আর যদি সিচুয়েশন এরকম পড়ে যে আমার কলাম গ্যাপও দরকার, রো গ্যাপও দরকার, দুটোই দরকার, সেক্ষেত্রে আমি শুধু গ্যাপ দিলেও আমার কাজ করবে। বুঝতে পারছেন না? আচ্ছা, এইখানে আমার কলাম গ্যাপ না দিয়ে শুধু গ্যাপ দেওয়াটা স্ট্যান্ডার্ড। কেন স্ট্যান্ডার্ড? কারণ হচ্ছে, যখন আমি রেসপন্সিভ ভিউতে যাব, তখন আমার আইটেম কিন্তু পাশাপাশি একটা নাও থাকতে পারে, দুইটা নিচেও নেমে যেতে পারে। তখন পাশাপাশিও ফাঁকা থাকলো, উপরে নিচেও ফাঁকা থাকলো। বুঝাইতে পারিনি? যখন দেখেন এরকম যখন হবে, যে এরকম দুইটা, এরকম পাশাপাশি চারটা হবে, তাহলে দেখেন এখানে রো কিন্তু দুইটা হয়ে যাবে, দুইটা রো হয়ে যাবে, প্রত্যেকটা রোর ভিতরে দুইটা করে কলাম থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার রো গ্যাপও দরকার, কলাম গ্যাপও আমার দরকার হবে। ভাই বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপরে এখানে কিছু বর্ডার রেডিয়াসও দেওয়া যেতে পারে। এই যে বর্ডার রেডিয়াস, এই যে এখানে 16 পিক্সেল দেওয়া আছে, আমরা ওটা দিয়ে দিই, ভালো লাগবে দেখতে। বর্ডার রেডিয়াস ধরেন আমি একটু কমাই দিই, 10 পিক্সেল করে দিই। প্রত্যেকে বোঝা যায়? 10 পিক্সেল। এবার হালকা একটু শ্যাডো দেওয়া আছে, শ্যাডো। শ্যাডোটা পাবো হচ্ছে এই যে ইফেক্টের ভিতরে, হ্যাঁ, ড্রপ শ্যাডো। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দিয়ে দিয়েছে, দেখেন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ব্লার কতটুকু হবে, স্প্রেড, মনে আছে স্প্রেড, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ওই যে আমরা বক্স শ্যাডো 4টে প্রপার্টি দিতাম না? এই যে প্রথম প্রপার্টি, দ্বিতীয় প্রপার্টি, তৃতীয় প্রপার্টি, 4 নম্বর প্রপার্টি, আর এটা হচ্ছে কালার। তা আমরা 10, 28, 72, 0 দিয়ে আসি। বক্স শ্যাডো 10 পিক্সেল, 28 পিক্সেল, আর জন্য কি ছিল 72 পিক্সেল। 4 নম্বরটা না দিলেও চলে। ও, বক্স সাইজিং হয়ে গেছে। শ্যাডো 4 নম্বরটা তো অপশনাল, তাই না? অপশনালটা আমরা দিলাম না, না দিলেও চলে। তো এরপরে হচ্ছে এই কালারটাকে ধরি 10%। তো এটাকে পেস্ট করি, পেস্ট করে এই যে আমাদের এখানে টানাটানি করার অপশন আছে, টান দেই, এখান থেকে ক্লিক করে RGBA বানাই দেই। হয়ে গেল, এই যে RGBA। তো এখানে টান দিয়ে ও যে শেষের ভ্যালুটা হবে 10, 10। তো 10 এর পর্যায়ে নিয়ে আসা একটু কষ্টকর, যদি একটু বেশি হয়ে যায় একটু কম হয়ে যায়। তো আমরা একটু কষ্ট করে এখানে লিখে দিই 10। বুঝতে পারছেন ভাই? 10। তো এতটুকু করে যদি আমি রিলোড দেওয়ার আগে দেখেন সুন্দরভাবে চলে আসছে। আশা করি আমার ডিজাইনটা কমপ্লিট। ঠিক আছে না ভাই? চলে আসছে। খুব সহজ, ডিজাইন করা খুব ইজি, খুব ইজি। এখানে ফন্টের সাইজটা আমার একটু ছোট আছে, ছোট না, এটা দেখতে ছোট, ডিজাইন অনেক বড় তো দেখতে ছোট মনে হচ্ছে। আমাদের ডিজাইনের ভিতরে একেবারে খারাপ না, চলে। আচ্ছা, এরপরে ইমেজ গুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করলাম না, আপনারা করে নিন। সামনের সেকশনে যাই, এখানে এখানে খুব সিম্পল ডিজাইন, খুব কঠিন কিছু না। ও আচ্ছা, ইমেজে ব্যাকগ্রাউন্ড আছে, তো চলেন ইমেজটা তাহলে ডিজাইন করি। IMG ইমেজের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখন কি করা যেতে পারে? আচ্ছা, আমি সহজ পদ্ধতি বলে দিই। ইমেজে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ডের মতো আছে, সেহেতু ইমেজকে এভাবে খোলামেলা না রাখাটাই ভালো। খোলামেলা না রেখে ইমেজকে একটা ডিবির ভিতর নিয়ে আসি, এখানে
এটা এন্টার দিয়ে উপরে জায়গা তৈরি করি, বললাম আইএমজি। আইএমজি নামে একটা ডিপ নিলাম আর কি, সহজ কথা। এরপরে এটাকে শিফট চেপে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, নিচের লাইনে এসে কন্ট্রোল ইন্টার দিয়ে নিচে জায়গা তৈরি করে পেস্ট করে দিলাম। এরপরে এই জায়গায় এসে একটা ধাক্কা দিলাম ট্যাব দিয়ে। হয়ে গেল না ভাই? শর্টকাট। এত কষ্ট কে করে? আচ্ছা, এবারে যেটা করব, আইএম যেটাকে ধরি অ্যাডভান্স আইটেম, এর ভিতরে আমার এখন ডট আইএমজি মানে ক্লাসটা ধরলাম, ট্যাগ ধরলাম না, হ্যাঁ, ডিপটা ধরলাম। ডিপটা ধরে এইখান থেকে 87 পিক্সেল বা কি হাবল তাবল আছে আমরা আমাদের অনুমান করে দিয়ে দিই। উইথ ধরেন 87 না দিয়ে আমরা 65 পিক্সেল করে দিই। হাইট 65 পিক্সেল, বেশি কম হলে আমরা পরে ঠিক করতেছি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এটা বিজি কালার, এটা দেওয়া আছে। এতটুকু থাক, দেখি কি আকৃতি দাঁড়ায়। চলে আসছে। এখন ডিপ নেওয়ার কারণে ওই যে ডিপ দেওয়ার টেক্সচার লাইন সেন্টার দিলে মাঝখানে আসে না, তাই না? ডিপকে মাঝখানে আনার জন্য আলাদা আমাকে মার্জিন 0 অটো করতে হয়। তো সেই হিসাবে মার্জিন করে দিই, উপরে করে দিই 0, ডানে বামে করে দিই অটো, নিচে ধরেন আমি একটু মার্জিন রাখি 15 পিক্সেল নিচে। আসছে? ওকে। এইবার ভিতরে যে ইমেজটা একটু ছোট করতে হবে, না হলে ইমেজটা ভালো দেখাচ্ছে না। এইবার আমি আইএমজির ভিতরে যে আইএমজি ট্যাগ আছে সেটাকে ধরতে পারি না? এবার এটাকে উইথ করে দিই, উইথ করে দিয়ে ধরেন আমি করে দিই 40 পিক্সেল করে দিই, দেখি তো কি আসে। খারাপ না, মোটামুটি চলে না? বা আরেকটু ছোট করি দরকার হয় 35 পিক্সেল। এবার বেচারা ইমেজকে জোর করে মাঝখানে নিয়ে আসবো, বলেন কেমনে আনবো? আগে ব্লক করতে হবে। গুড। কারে ব্লক মারবো? আইএমজি কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইএমজি কে ফ্লেক্স করবো। তো ফ্লেক্স এর জন্য তো আমাদের ক্লাস বানানো আছে, তো আমরা এত কষ্ট করে করবো কেন? এইটাকে ডি ফ্লেক্স আর অ্যালাইন সেন্টার, জাস্টিফাই সেন্টার, এই যে চলে আসছে মাঝখানে। এইবার এখানে আর কি আছে, বর্ডার রেডিয়াস মেডিয়াস দেওয়া আছে, আমরা করে দিই বর্ডার রেডিয়াস ধরেন 8 পিক্সেল করে দিই। হইলো? খুব কঠিন? এইচটিএমএল সিএসএস পানির মতো সহজ জিনিস। এইবার এই সেকশনটা করি আমরা, এই সেকশনটা ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইনটা আপনার এই যে অ্যালাইন আইটেম সেন্টারে যে কাজ, ভার্টিক্যাল অ্যালাইন সেই কাজ, কিন্তু ভার্টিক্যাল অ্যালাইন সব জায়গায় কাজ করে না। দুই একটা জায়গা আছে, দুই একটা জায়গায়, যেমন টেবিলের সাথে কাজ করে, টেক্সটের কিছু এলিমেন্টের সাথে কাজ করে, সব জায়গায় কাজ করে না। বুঝতে পারছেন? আচ্ছা, এবারে এই সেকশন নিয়ে আমরা কাজ করি, এটাকে আমরা কন্টাক্ট সেকশন বলতে পারি। হ্যাঁ, আমি একটা সেকশন করব, গোটা সেকশনটা আর আমি করব না, এটা আপনারা করবেন ইনশাআল্লাহ। কন্টাক্ট স্টার্ট এর সেকশন কন্টাক্ট কন্টেইনার। আচ্ছা, কন্টেইনারের ভিতরে আবার এই যে সেকশন টাইটেল মেটেল হাবল তাবল আছে, তাই না? এখন এখানে দেখেন, এখানে কিন্তু আবার দুইটা এরিয়া আছে, একটা কন্টাক্ট আর একটা হচ্ছে এটা ধরেন মানে কন্টাক্ট ফর্ম, আর একটা আছে কন্টাক্ট ইনফো। হতে পারে না দুইটা সেকশন? আমার দুইটা সেকশন আগে বানাই। এই দুইটা সেকশন তো আমাকে ফ্লেক্স ডি ফ্লেক্স দিয়ে সরাইতে হবে, ডি ফ্লেক্স দিয়ে আমাকে পাশাপাশি আনতে হবে, তাই না? তো ডি ফ্লেক্স করলাম, এরপর বললাম হচ্ছে কন্টাক্ট ফর্ম নামে একটা ডিপ নিলাম, আর একটা ডিপ নিলাম হচ্ছে কন্টাক্ট
ইনফো দুইটা দিয়ে দিলাম। আর কন্টাক্ট ফর্মের ভিতরে আমার ওই যে সেকশন টাইটেল মেটেল হাবল তাবল আছে, যেটা কপি করি, কপি করে আমি এখানে একটা ক্লাস দিলাম সেকশন টাইটেল, ওই যে কমন ক্লাস বানাইছিলাম মনে আছে, এই স্টোরের ভিতরে ঢুকাই দিই। এরপরে এই যে জাস্ট সেন্ড আ মেসেজ, এতটুকুকে আমরা একটা স্প্যানের ভিতরে ঢুকাই, স্প্যানের ভিতরে। আর স্প্যানকে আমি ক্লাস দিয়ে দিই ডি ব্লক আর টেক্সট প্রাইমারি। দেখি তো সব ঠিকঠাক করে চলে আসে, এই দেখো ভদ্র মানুষের মধ্যে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, টেক্সট সেন্টারতে দেই নেই, যে কারণে পাশেই আছে। এটা তো হেল্পার ক্লাসের মজাই তো এটা, যারা করব সেটা হবে। পি নেই, বাস পিটা এখানে ঢুকাই দিই। ডান, চলে আসছে। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে ফর্মটা নিয়ে আসি। ফর্ম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নম্বর, ইমেইল, মেসেজ। তাহলে সেকশন টাইটেলটা গেল, এর নিচে আমরা একটা ফর্ম ট্যাগ নিলাম, আমরা অ্যাকশনটা আপাতত তুলে দিই। এখানে আমি একটা ক্লাস নেই, ফর্ম কন্ট্রোল নামে একটা ক্লাস নেই, আমাদের ইচ্ছা আর কি নিলাম আর কি, প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা ইনপুটকে আলাদা আলাদা করে রাখার জন্য আর কি নিলাম। না নিলেও না নিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, বাট নিলাম আর কি। তো এখানে জাস্ট একটা ইনপুট আছে, কোনো লেবেল টেবিল নাই, শুধু ইনপুট আছে, ইনপুট টাইপ টেক্সট। আর এখানে একটা প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার, এইটা হচ্ছে প্লেস হোল্ডারের নাম। দেখি, হ্যাঁ চলে আসছে। তো এইরকম নেম, লাস্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, চারটে লাগবে আমার, এরকম চারটে লাগবে। একটাকে আমি কপি করি, কপি করে দুইটা, তিনটা, চারটা, চারটা নিলাম। তো এখানে হয়ে যাবে হচ্ছে লাস্ট, লাস্ট ইমেইল, ফোন। তো এটাও টেক্সট, এটা হয়ে যাবে ইমেইল, আর এটা এটা টেক্সটে থাক, সমস্যা নেই। এরপর আমাদের লাগবে টেক্সট এরিয়া, এটাকেও কপি করি, আর একটা নিয়ে আসি, ইনপুটটা বাদ দিয়ে এটাকে নাম দিয়ে দিই টেক্সট এরিয়া। নেম আইডি কিছুই দরকার নাই, জাস্ট একটা প্লেস হোল্ডার নিয়ে আসি, কপি করি, পেস্ট করি, মাশাআল্লাহ চলে আসছে। আর কি আছে, এই যে একটা আছে, এটা চেক বক্স। এটার জন্য আমি একটা ফর্ম কন্ট্রোল নেই, এই লেখাটা দরকার আমার। তো এখানে চেক বক্স লাগবে, আর এখানে একটা লেভেল লাগবে, তাই না? এই যে প্রথম আমাদের লেভেল লাগলো, লেভেল। আচ্ছা, তো এখানে ইনপুটের সাথে একটা আইডি দিতে হবে, আইডি চেক দিলাম আর কি, একটা নাম দিলাম আর কি, চেক। আর এইখানে আমি একটা, আমি বললাম যে কাস্টম চেক বক্স নামে একটা ক্লাস রাখলাম আর কি, হ্যাঁ, যদি আমাদের কাজে লাগে লাগলো, নাহলে পরে আমরা ফেলে দেবো। ফাইনালি আমাদের লাগবে হচ্ছে একটা বাটন লাগবে, হ্যাঁ, এই বাটনটা কমন করা আছে না? তাহলে এখানে ধরেন আমি বললাম ফর্ম সাবমিট, ক্লাস নিলাম আর কি, নিতে মনে চলে তাই নিলাম, বাটন টাইপ সাবমিট, আর ভিতরে লেখা ছিল কি সেন্ড মেসেজ, এটা লেখা ছিল, এটাকে আমরা এখানে লিখে দিই। পাশাপাশি একটা আইকন ছিল, তাই না? আইকন ছিল,
এফ এ এস সম্ভবত, হ্যাঁ, এফ এ এস এরকম কিছু একটা ছিল কি, দেখে আসি, তারপর আন্দাজে লেখা তো কাজ হবে না, দেখে আসি। কোথায় 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 আসে না কেন? হ্যাঁ, ও এফ এ সলিড সলিড, প্রায় কাছাকাছি হয়ে গেছিল আমাদের, না? আচ্ছা, এরপরে বাটনের সাথে আমার ক্লাস ছিল বিটিএন প্রাইমারি, সম্ভবত প্রাইমারি, হ্যাঁ বিটিএন প্রাইমারি। এখানে বর্ডারটা শুধু আছে, বর্ডারটা আমরা পরে ফেলে দেবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, লেখার ভিতরে একটা, এই যেটা ছিল এটা ফেলে দিই, এবার ঠিক আছে। ওকে, এখন আমরা একটু একটু করে ডিজাইন করতে থাকি, দেখি কতদূর আমাদের আগাইতে পারি। এখানে সেকশনের উপর একটা প্যাডিং আছে, তার উপর একটা মার্জিন আছে, আর পুরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা এখন ডিজাইন আরম্ভ করি, এখান থেকে ডট কমেন্ট করি কন্টাক্ট কন্টাক্ট। আচ্ছা, আমরা মনে হয় একটু ভুল করতেছি, সেটা হচ্ছে আমরা এতটুকু করেই ঝাঁপাই পড়ছে সিএসএস করতে, আমাদের এতটুকু তখন করা হয়নি। তো এটা নিয়ে আমরা একটা কাজ করি, এটা নিয়ে একটু কাজ করি। তো এটার জন্য আমরা একটা ক্লাস রাখছি, সেটার নাম হলো কন্টাক্ট ইনফো, হ্যাঁ। তো এই ইনফোর ভিতরে আবার এই যে একটা টাইটেল আছে, গেট ইন টাচ, আর এখানে কিছু একটা জিনিস আছে, হ্যাঁ। তো আমি এখানে আরেকটা ক্লাস নিতে পারি, ইনফো টাইটেল। এই টাইটেল তো আর অন্য কোনো সেকশনের সাথে কমন না, তাই না? এটা শুধু এখানেই। তো সেই হিসাবে আমি এটাকে এখানে আরেকটা ক্লাসের ভিতরে রাখলাম, এটাকে আমি একটা H3 এর ভিতরে রাখি। একটা সেকশনে মাল্টিপল H2 হয় না, একটা মাত্র H2 হয়, সেই হিসাবে H3 নিলাম। আর এটা তো পি, দেখলেই বোঝা যাচ্ছে পি। আচ্ছা, গেল, ইনফো টাইটেল গেল। এরপরে এই তিনটা সেকশন, এই তিনটাকে আমরা কিভাবে করতে পারি বলেন তো, কেমনে করা যায়? এটাকে চাইলে কিন্তু আমরা ইউএল এলআই দিয়েও করতে পারি, কারণ তিনটেই কিন্তু কমন, একই রকম দেখতে, অনেকটা লিস্টের মতো, তাই না? সেই হিসাবে ইউএল এলআই দিয়েও আমরা করতে পারি, অথবা আমরা নর্মাল ডিপ দিয়েও করতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে করা যায়। সাধারণত মানুষের কেন জানি এটা ইউএল এলআই দিয়ে করতে বেশি পছন্দ করে, ইউএল এলআই দিয়ে, কারণ এটা দেখতে অনেকটা লিস্টের মতোই। আচ্ছা, মানে এটা কেমন জানি একটা মানে অ্যাড্রেসের লিস্ট বা ইনফরমেশন লিস্ট বা কন্টাক্ট লিস্ট এরকম বোঝাচ্ছে, তাই না? তো আমরা ইভেন এলআই দিয়ে করি, আমরা একটা ইভেন নিলাম, এলআই নিলাম। এলআই এর ভিতরে কি কি থাকবে দেখেন, প্রথমে একটা আইকন থাকবে, পরে কিছু লেখা থাকবে। আমি এই দুইটাকে সেকশনাইজ করতেছি কেন, কারণ হচ্ছে আমরা দেখতে পারতেছি দুইটা পাশাপাশি, দুইটা জিনিস পাশাপাশি, আর পাশাপাশি আনার জন্য আমাকে ফ্লেক্স করতে হবে, তাই না? আর ফ্লেক্স করতে গেলে আমাকে এতটুকু একটা ডিপের ভিতরে রাখতে হবে, এতটুকু আরেকটা ডিপের ভিতরে রাখতে হবে, ডিপ বলতে কোনো ট্যাগের ভিতরে রাখতে হবে আর কি। আচ্ছা, তো সেই হিসাবে আমি এলআই এর ভিতরে একটা ফার্স্ট কি নিতে পারি, আইকন নিতে। আইকন নেওয়ার আগে ধরেন আমি এখানে একটা ক্লাস নেই, নাম নিলাম আইকন, এভাবে একটা ক্লাস নিলাম, আইকন নাম নিলাম, হ্যাঁ। তো এর ভিতরে এই আইকনটা নিয়ে আসি, এটাকে বলা হয় ইনভেলপ, না? ইমেল লেখা সার্চ করলেও আসবে। ব্যাপার, নেট পাচ্ছে না মনে হয়, হ্যাঁ নেট পাচ্ছে না। এটা না, এটা না, এটা না আপনাদের, আমাদের কামারটা পাচ্ছে।
এটা নিতে পারি আমরা। আরে, নিয়ে রাখলাম এটা। এখানে আরেকটা ডিপ নিলাম, সেটাকে আমি বলতে পারি, কি বলা যেতে পারে, টেক্সট বলা যেতে পারে। টেক্সট। দুইটা ডিপ নিলাম যেন আমাদের ধরতে সুবিধা হয়। হ্যাঁ, টেক্সটের ভিতরে এই যে একটা লেখা আছে, এই লেখাটাকে কপি করি, এটাকে একটা ধরেন স্ট্রং ট্যাগের ভিতরে নিয়ে আসি। হ্যাঁ, এরপরে একটা স্প্যান ট্যাগ নিয়ে এই লেখাটাকে ধরতে পারি। হতে পারে না ভাই? নিলাম। আচ্ছা, এরপরে এই বেচারা স্ট্রং কে একটা ক্লাস দিয়ে বললাম যে ডি ব্লক, এই জন্য ব্লক হয়ে থাকে। এই যে আসছে, ব্লক হয়ে সব ঠিকঠাক মতো আসছে। হ্যাঁ, দেন আর হেডিং দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে এই যে একটা এলআই ছিল আমাদের, এই এলআইটাকে কপি করি, দুইটা, তিনটা, কারণ সেম জিনিস তিনটা আছে, তাই না? জাস্ট আইকন বা ক্লাসের নাম টাম সব চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আমি এগুলো করতেছি না, আমি পরে এটা করি, একটু পরে করি। আগে আমরা ডিজাইনটা নিয়ে আসি, তারপরে দেখি যে কি করা যায়, কন্টেন্ট কিভাবে চেঞ্জ করা যায়। আচ্ছা, এতটুকু করা হয়ে গেলে এবার চাইলে আমরা ডিজাইনে হাত দিতে পারি। তো প্রথমে কন্টাক্ট, যেটা কন্টাক্টকে আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এখান থেকে এই যে কালারটা, এটাকে ধরি, পেস্ট করলাম। একটা প্যাডিং দেওয়া আছে, উপরে নিচে প্যাডিং দেওয়া আছে, ধরেন 80 পিক্সেল, ডানে বামে 0। পাশাপাশি মার্জিন টপ করে দেই 80 পিক্সেল। দেখি তো ঠিক হয় কিনা। হ্যাঁ, এই যে, খারাপ না, মোটামুটি চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এরপরে এইটা আর এইটার উইথ কতটুকু করা যায়, এটা একটা উইথ দেওয়া দরকার, এটা একটা উইথ দেওয়া দরকার, তাই না? এটাকে আমি 70 করতে পারি, এটাকে আমি 30 করতে পারি। তো সেই হিসাবে কন্ট্যাক্টের ভিতরে আমি এখন নিয়ে আসি, এই যে কন্ট্যাক্টের ভিতরে, এই যে কন্ট্যাক্ট ফর্ম যেটা, তাই না? এই যে একটা, এই যে একটা ফ্লেক্সের ভিতরে দুইটা আইটেম ছিল। তো কন্ট্যাক্ট ফর্ম যেটা, সেটা আমি উইথ করে দিলাম 70%। আচ্ছা, আর কন্ট্যাক্ট ইনফো যেটা, সেটা উইথ করে দিলাম 30%। ওকে, 70%, 30%। আচ্ছা, এটা কি সমস্যা করলো? আচ্ছা, এটাকে আবার ডিসপ্লে, এই যে মার্জিন 0 অটো করা ছিল, এই কারণে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেকশন টাইটেলটা সমস্যা করতেছে। তো সেকশন টাইটেল যেহেতু মার্জিন 0 অটো করার কারণে সমস্যা করতেছে, তা সেহেতু এখানে আমরা কি করতে পারি, এম আর অটো নামে একটা কমন ক্লাস রাখতে পারি না? আচ্ছা, দেখাই, ভয়ের কিছু নেই। হ্যাঁ, আমরা তো কমন ক্লাসের অভাব নেই আমাদের হাতে। ডট এম আর অটো মার্জিন রাইট অটো, এটা হয়তো নিবে না, তো যতটুকু সম্ভব এটা নেওয়ার কথা না, কারণ এটা এটা আমাদের হচ্ছে ফ্রেমওয়ার্কের সিএসএস, আর এটা হচ্ছে আমাদের মূল সিএসএস, আর এটার নিচে এটার, এটা, তার মানে এটা থেকে এটা অধিকার বেশি। এর ভিতরে যেহেতু মার্জিন 0 অটো করা আছে, সেহেতু এটার ভিতরে কোনো কিছু আর পাবে না, রিপ্লেস হয়ে যাবে। তো আমি এতটুকু আপাতত কমন না রেখে এতটুকু আমি আমার এখানে কাজ করে ফেলি। কিভাবে? আমি এখানে বলি যে সেকশন টাইটেল, সেকশন টাইটেলকে আমি বললাম যে মার্জিন রাইট অটো, 0 অটো না করে আমি বললাম মার্জিন রাইট অটো। কাজ করে না? অথবা মার্জিন লেফট 0, এবার কাজ করছে, মার্জিন লেফট 0।
আচ্ছা, একটা প্রবলেম সলভ। এরপরে এই ফর্ম নিয়ে আমাদের কাজ করার পালা, ফর্ম। তো ফর্ম, কন্টাক্ট ফর্মের ভিতরে আমাদের ফর্ম আছে। তো ফর্মটা আপাতত আমরা শর্টকাট কাজ করা আরম্ভ করি, এই ফর্ম কন্ট্রোল ধরে ধরে কাজ করা আরম্ভ করি। ফর্ম কন্ট্রোল, কন্টাক্ট ফর্মের ভিতরে ফর্ম কন্ট্রোল ছিল। এই ফর্ম কন্ট্রোলের মাধ্যমে আমি প্রত্যেকটা আইটেমের নিচে নিচে যে গ্যাপটা দিয়ে দিই। এই যে একটা নিচে গ্যাপ, নিচে গ্যাপ, নিচে গ্যাপ, এটা আমরা দিয়ে দিই। তো আমি বললাম মার্জিন বটম 20 পিক্সেল, সবগুলোর নিচে যেন 20 পিক্সেল জায়গা ফাঁকা হয়ে যায়। আর এই কন্টাক্ট ফর্ম যেটা, সে কন্টাক্ট ফর্মের একটা মার্জিন টপ দিয়ে দিই 30 পিক্সেল। সরি, কন্টাক্ট ফর্ম না, ভুল টাকা দিলাম, এটা এখানে না, এটা হচ্ছে কন্টাক্ট ফর্মের ভিতরে ফর্ম ট্যাগ যেটা, সেই ফর্ম ট্যাগের ভিতরে এখানে একটা ফাঁকা করলাম আর কি, ঠিক আছে। এইবার আমরা সবগুলো ইনপুটকে এবং এটাকে একসঙ্গে ধরি, টেক্সট এরিয়া এবং ইনপুটকে একসঙ্গে ধরি। ওকে, তো সেটা ধরার জন্য আমরা যদি বলি যে ফর্ম কন্ট্রোল, দেখেন মজার একটা জিনিস দেখাই। ফর্ম কন্ট্রোলের ভিতরে ইনপুট কমা টেক্সট এরিয়া, এভাবে যদি আমি ধরি, এভাবে যদি ধরে ধরেন আমি কথার কথা ডিসপ্লে ব্লক করলাম, হ্যাঁ, ধরো ডিসপ্লে ব্লক হবে, এটা সহ ডিসপ্লে ব্লক হয়ে যাবে, তাই না? এটাও তো একটা ইনপুট, এটা সহ। এখন এটাকে অনেকভাবে সমাধান করা যায়, অনেকভাবে। আমি এটা জাস্ট দেখানোর জন্য এটা করলাম আর কি, হ্যাঁ। এটা অনেকভাবে সমাধান করা যায়। সেটা কি, এখন ওই যে বলছিলাম যে কখনো কখনো অ্যাট্রিবিউটের সাহায্যে সিলেক্ট করা যায়, মনে আছে বলছিলাম, অ্যাট্রিবিউটের সাহায্যে সিলেক্ট করা যায়। আমি এখন বলতে পারি ওই সমস্ত ইনপুট, যে সমস্ত ইনপুটের টাইপ আছে টেক্সট, বা ওই সমস্ত ইনপুট যার টাইপ হচ্ছে ইমেইল, এরকম ধরে ধরে আমরা কাজ করতে পারি। বুঝতে পারছেন? যদিও এখানে এটা উচিত না, আমি জাস্ট দেখানোর জন্য আমরা দেখাই। আমি এখানে বলতে পারি ইনপুট, ইনপুট দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে বলবো টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট। বুঝতে পারছেন? ভুলেও এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না। এটা একটা ওই যে ছোট সিলেক্টর হোভার বা এই ধরনের ইফেক্টের মতো কাজ করবে। তো এতটুকু করার কারণে শুধুমাত্র এটার ক্ষেত্রে কাজ করবে, অন্যগুলোর ক্ষেত্রে কাজ করবে না। আমি একটু বোঝার ক্ষেত্রে ধরেন এইখানে ডিসপ্লে ব্লক না দিয়ে আমি উইথ দিয়ে কাজ করি, তাহলে বোঝা সহজ হবে। উইথ 100% করি, তাহলে বোঝাটা সহজ হবে। দেখেন ইনপুট টাইপ টেক্সট, এটা ধরছে, এটা ধরছে, এটা কিন্তু আর ধরে নাই। আর এটা কি ইনপুট টাইপ ইমেল। আচ্ছা, তাহলে আমরা একটা কমা দিয়ে নিচে আবার বলতে পারি যে ভাই ইনপুট, ইনপুটের টাইপ যদি ইমেইল হয় সেটাকেও তুমি ধরো। বোঝা গেছে না ভাই? আচ্ছা, এখন এখানে কিছু ডিজাইন আমরা করে আসি। এখানে একটা সমস্যা আছে, সমস্যার সমাধান করা যাবে, কোনো ব্যাপার না। আমরা এখানে কিছু ডিজাইন করে আসি। এখানে ভালো কিছু প্যাডিং দেওয়া আছে, টেক্সটে একটা কালার দেওয়া আছে, হ্যাঁ। কোথায়? এই যে এটা কালার দেওয়া আছে, হ্যাঁ। বেশ ভালো কথা, অনেক কিছুই করা আছে, আমরা একটু করি, এক এক করে করি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে সাদা, আর একটা বর্ডার একটা কালার দেওয়া আছে, বর্ডারের কালার দেওয়া আছে, এটা করি কিছু কিছু কাজ। তো এখানে উইথ করলাম 100%, বেশ ভালো। বিজি কালার করলাম হচ্ছে ভেরিয়েবল হোয়াইট কালার, আর বর্ডার করলাম 1 পিক্সেল সলিড, এই কালারটা। এরপরে প্যাডিং করলাম উপরে নিচে ধরেন 6 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। পাশাপাশি একটা বর্ডার রেডিয়াস করে দিলাম 5 পিক্সেল। দেখি তো সব ঠিক থাকলে হয়ে যাওয়ার কথা, একেবারে খারাপ না, মোটামুটি চলে। প্যাডিংটা আমার একটু কম কম হয়ে গেছে, প্যাডিংটা একটু বাড়াই দিই। তো এখানে করে দিই 10 পিক্সেল, আর এখানে করে দিই 15 পিক্সেল। চলে? এই যে টেক্সট এরিয়া যেগুলো দেখছেন না, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া গুলোকে ধরা যায়, টেক্সট এরিয়াকে ধরা যায়, হ্যাঁ।
তো টেক্সট এরিয়াকে যদি ধরতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মানে টেক্সট এরিয়া মূলত ধরার নিয়ম হচ্ছে এইভাবে, কোন একটা ইনপুট ধরলেন, হ্যাঁ ইনপুট ধরলেন, এইভাবে ডাবল কলন দিয়ে টেক্সট এরিয়া এইভাবে ধরতে হয়, বুঝতে পারছেন? টেক্সট এরিয়া ধরেন আমি এখানে কালার করে দিলাম রেড, আমি কি ভুল করলাম? কলন কি দুইটা না একটা? কাজ তো করবে আমি যেখানে করি না কেন। ইম্পর্টেন্ট দিয়ে দিই, নো বাট ওয়াই, কেন কাজ করতেছে না? টেক্সট এরিয়া সিএসএস স্টাইল ইন টেক্সট এরিয়া, ওফো আমি টেক্সট এরিয়ার কথা বলি কেন? সি সি সি, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, আমি প্লেস হোল্ডার দেখাবো, আপনাদের টেক্সট এরিয়া দেখাচ্ছি। এই যে ভিতরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, ডাবল ডাবল আছে না, এগুলো তো প্লেস হোল্ডার, টেক্সট এরিয়া না। তো প্লেস হোল্ডার হচ্ছে ইনপুট, এইভাবে প্লেস হোল্ডার। আচ্ছা ইম্পর্টেন্ট দরকার নাই, এইভাবে ধরতে হয়, ঠিক আছে? এই যে এবার কালার চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন? এইভাবে কালার চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তো এই যে ইনপুটের সাথে হচ্ছে প্লেস হোল্ডার। এখন আমি যদি এতটুকু কাট করি, ইনপুট তো আমার ধরাই আছে, তাই না? ধরাই আছে, এই যে এখানে ধরা আছে, তাহলে এই জায়গাটা এসে আমি লিখে দিতে পারি না এইভাবে? শুধু পার্থক্য হচ্ছে এই ডাবল কোলনের আগে আমাকে একটা এন্ড সাইন লিখতে হবে, বাস, তাহলে হয়ে গেল। এই যে এখন প্লেস হোল্ডারের কালারটা নিয়ে আসি, এইখানে আসি প্লেস হোল্ডার, এটা তো হওয়ার কথা না, ফিল কালার তো 100% না, ঝাপসা কালার দেখাচ্ছে, আমি এটা দিয়ে দিই কালার, এটাকে কমাই দিই, আছে না আপনাদের, কমাই দিয়ে দেখি তাও কি আছে না, তারা কি সঠিক কালার দিচ্ছিল নাকি? 0.5 দিয়ে, অর্ধেক কালার দিয়ে, হ্যাঁ এবার মোটামুটি সুন্দর লাগতেছে মনে হয়, তাই না? বা আর একটু কমাই দিতে পারেন, 4, ঠিক আছে। এখন টেক্সট এরিয়ার হাইটটা বাড়ানো দরকার, টেক্সট এরিয়ার হাইটটা বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই টেক্সট এরিয়াটাকে একটা আলাদাভাবে ধরতে পারি, নিচে টেক্সট এরিয়া হাইট দিয়ে দিই ধরেন 120 পিক্সেল, চলে? এটা মোটামুটি ডিজাইন যা আছে এনাফ, যথেষ্ট, খারাপ না, মোটামুটি যথেষ্ট। এবার আসেন, এইখানে যে বাটনটা দেওয়া আছে, একটা কাস্টম ডিজাইনের বাটন দেওয়া আছে না? এখন এই কাস্টম ডিজাইনের বাটনটা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা আজকে করি একটু, হ্যাঁ একটু ফাজলামি কাজ আর কি, ঝামেলার কাজ, হ্যাঁ এটা আমরা দেখি করতে পারি কিনা, একটু অ্যাডভান্স, দেখেন বোঝেন কিনা। এর আগে আমরা আনুষঙ্গিক কিছু কাজ করে ফেলি, তাহলে এটা আমাদের ধরতে একটু সহজ হবে, মাথাটা ফ্রেশ হবে। সেটা হচ্ছে এই ফাঁকা জায়গাটা আগে বানাই ফেলি, এই ফাঁকা জায়গাটা আমি আগে বানাই ফেলি, এখানে প্রায় 100 পিক্সেলের মতো গ্যাপ আছে। তো এই গ্যাপটা আমরা দিব হচ্ছে এই ফ্লেক্সটাকে, হ্যাঁ কন্ট্যাক্টের ভিতরে যে ফ্লেক্সটা, তো সেই হিসাবে আমি এখানে বললাম ডি ফ্লেক্স। এবার আমি বললাম যে কলাম গ্যাপ 100 পিক্সেল, গ্যাপ তৈরি হয়ে গেছে। এই আইটেম আর এই আইটেম, এই দুইটা আইটেম, প্রথম যে দুইটা আইটেম সেই দুইটা আইটেম কিন্তু আমরা পাশাপাশি আছে, তাই না? সরি, প্রথম চারটা আইটেম, এটা 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 চারটা আইটেম পাশাপাশি আছে। তো চারটা আইটেম যেহেতু পাশাপাশি আছে সেহেতু আমাদের পাশাপাশি আমার জন্য ফ্লেক্স, মনে আছে ফ্লেক্স?
ওকে, এখন এই ফ্লেক্সটা আমরা দেবো এখন এইখানে এসে ক্লাস ডি ফ্লেক্স দেওয়ার সাথে সাথে গ্যাঞ্জাম লেগে যাবে। এই যে বিশাল সুন্দর হয়ে গেছে ডিজাইন গুলা। হ্যাঁ, তো এই ঝামেলা গুলা পার করার জন্য কি করা দরকার? আচ্ছা, এটার সাথে আর একটা জিনিস দিতে হবে আমাকে, আছে ফ্লেক্স র্যাপ। প্রথম কাজ হলো ফ্লেক্স র্যাপ দিয়ে দিতে হবে, তাই না? ডিফ্লেক্স এর পরে প্রথম কাজ হলো আমাদের ফ্লেক্স র্যাপ দিয়ে দেওয়া। তো ফ্লেক্স র্যাপ দিলাম, র্যাপ দেওয়ার কারণে উইথ মানে কিছু সমস্যার সমাধান হয়েছে, কিছু সমস্যা রয়ে গেছে। ভালো কথা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কন্টাক্ট এর ভিতরে এখানে আমি একটা W50 নামে একটা ক্লাস নিলাম, বললাম যে উইথ 50%। কোনো অসুবিধা? বোঝেন নাই মনে হয়, অসুবিধা। আর একটা ক্লাস নিলাম, বললাম যে W100 উইথ 100%। হতে পারে না? এরপরে এইটা 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 এই চারটাকে বলবো উইথ 50, W50। এই যে চারটা, কিন্তু ঝামেলা হচ্ছে নিচে নিচে এরপরে কেন আসলো? নো, হ্যাঁ 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 হ্যাঁ। না না না, এটা 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 কেন আসলো সেটা আমাদের বের করতে হবে। বক্স তো করা আছে ডিসপ্লে। দেখে যে একটু কমায় দেখি তো। আচ্ছা আচ্ছা, একটা মার্জিন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, মার্জিন দেওয়া আছে এখানে। মার্জিনটা পাচ্ছে হলো সম্ভবত এইখান থেকে এই যে কলাম ট্যাব থেকে মার্জিন পাচ্ছে। ঠিক আছে, মার্জিন পাচ্ছে। তো আমরা যেটা করতে পারি, এই যে এইখান থেকে ঝামেলাটা হচ্ছে। হ্যাঁ, কলাম গ্যাপ থেকে এটা মানে মার্জিন পাচ্ছে। এই কলাম গ্যাপ তৈরি হয়তো মার্জিন দিয়ে, মার্জিন হওয়ার কারণে ঝামেলাটা হচ্ছে। দেখেন, আমরা যেটা করতে পারি, এই যে ডিফ্লেক্সটা, এটাকে আমাকে একটা আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আলাদাভাবে। অথবা এইখান থেকে ডিফ্লেক্সটা এভাবে তুলে দিয়ে এটাকে কাস্টম লিখতে হবে, যেন এর থেকে এটা এই ক্লাসটা যেন না পায়, এটা যেন না পায়। এটা পাইলে ঝামেলা করবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা এই যে ফর্ম আমাদের ধরা আছে, ফর্ম যেহেতু ধরা আছে, আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিই আর ফ্লেক্স র্যাপ করে দিই র্যাপ, তাহলে সমাধান হয়ে যাবে। চলে আসছে দুটো পাশাপাশি। ঠিক আছে, দুটো পাশাপাশি চলে আসছে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে, এটাও সবই চলে আসছে মোটামুটি। ওকে, আর এরপর আমার উইথ হাইটে যে ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসগুলো নিয়ে আমরা একটা কাজ করি। এই পর্যন্ত আসছি, এটাকে আমরা করে দিই উইথ 100। ওকে, এটাকে আমরা করে দিই উইথ 100, আর এটাকেও আমরা করে দিই উইথ 100। বাস, মোটামুটি সব এখন ক্লিয়ার। এখন এইখানে একটা গ্যাপ দেওয়া দরকার, গ্যাপ। এখন গ্যাপ দেওয়ার জন্য এইখানে যেহেতু আমি ক্লাস নিয়েছি, মানে ফ্লেক্স নিয়েছি, এখানে আমি বলতে পারি যে গ্যাপ অথবা কলাম গ্যাপ। কলাম গ্যাপ কলাম গ্যাপ করে দিলাম, ধরেন আমি 30 পিক্সেল। এই যে কলাম গ্যাপ দিলেই ঝামেলা, উইথে সমস্যা করতেছে, কি করার? কলাম গ্যাপ দিলে উইথে সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইভাবেই করতে হবে।
যদিও আমরা যেভাবে করতেছি এভাবে করার নিয়ম না, এটাকে অন্যভাবে সলভ করা যায়। হ্যাঁ, ওটাও করা যায়। ওটা থেকে এখন যেটা করতেছি এটা আরেকটু শর্টকাট হয়, আরেকটু সহজ হয়। আচ্ছা, আমরা যেহেতু কলমকে 30 পিক্সেল দিলাম, সেহেতু এখানে আমি এভাবে একটু একটু ক্যালকুলেশন করে ফেলি। ক্যালক 50% মাইনাস 15 পিক্সেল, ঠিক আছে? যেমন এবার এটা 15 কমাইলাম, এটা 15 কমাইলাম, তাহলে 30 পিক্সেল জায়গা ফাঁকা হলো, সেই 30 পিক্সেল গ্যাপ হিসেবে নিতে পারছে। আচ্ছা, এটাকে আমরা সলভ করব হচ্ছে সিএসএস গ্রিড নামে একটা কথা আছে, সিএসএস গ্রিড। ওকে, সিএসএস গ্রিড যে প্রপার্টি, মানে মানে গ্রিড যে আপনার সিএসএস এর যে প্রপার্টি গুলো আছে, এগুলো দিয়ে আমরা এই কাজগুলো করি। খুব ইজিলি করা যায়, খুব সহজে করা যায়, খুব সুন্দরভাবে করা যায়। তো যেহেতু এখনো গ্রিড শিখি না, সেহেতু এখনো পর্যন্ত আমরা ফ্লেক্স দিয়ে কাজ চালাই। ওকে, এখন এই বাটনটা রয়ে গেল, শুধু বাটন নিয়ে একটু কাজ করি। এখন সরাসরি আমি বাটনটাকে ধরি, সরাসরি ধরি। আমি বললাম যে বর্ডার 0, কোনো বর্ডার দরকার নেই। আসে নাই? পাজি। ও আচ্ছা আচ্ছা, এখানে তো আসবে না। বাটনটা হচ্ছে এই ফর্ম কন্ট্রোলের বাহিরে, বাহিরে। ফর্ম কন্ট্রোলের ভিতরে তো বাটন নাই, তাই না? এই যে বাটন কিন্তু ফর্ম সাবমিটের ভিতরে আছে, কন্ট্রোলের ভিতরে নাই। সমাধান, মোটামুটি সমাধান। এই যে এখানে লেখাটা একটু কি বলা হয়, লেখাটা একটু আপার কেস করলে সুন্দর লাগবে। তো সেই হিসাবে আমি বললাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মোটামুটি সুন্দর হয়ে গেছে। এক সেকশনের কাজ আমাদের করা শেষ। এখন এই সেকশনটাকে ধরি। এই সেকশনটার ভিতরে যেটা আছে কন্টাক্ট ইনফো, এই কন্টাক্ট ইনফোটার পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তাই না? তো এখানে বিজি প্রাইমারি নামে কিছু লেখা আছে। চলে আসছে বিজি প্রাইমারি। এখন ঠিক আছে, ভিতরে যত লেখা আছে সব লেখা হচ্ছে হোয়াইট। টেক্সট হোয়াইট বলে কিছু আছে কিনা আল্লাহই জানে। নেই, নাই, তা আমরা বানাই, সমস্যা কি? বা এটাকে রাখি কপি করে, ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা বানাই ফেলি টেক্সট হোয়াইট, কালার হোয়াইট। আসছে, এটা আসবে না কারণ এটা আলাদাভাবে কালার দেওয়া আছে, এই জন্য আসবে না। এরপরে চারিপাশে একটা প্যাডিং দেওয়া আছে, উপরে নিচে একটা প্যাডিং দেওয়া আছে, ডানে বামে একটা প্যাডিং দেওয়া আছে। হ্যাঁ, তো প্যাডিং করে দিই। উপরে নিচে ধরেন 20 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল। একটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে ধরেন 15 পিক্সেল। দেখি সব ঠিক থাকলে চলে আসার কথা। আসছে, খারাপ না, মোটামুটি চলে। ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এখন এটাকে ধরি, এই যে ইনফো টাইটেল, ইনফো টাইটেলটাকে ধরি। ইনফো টাইটেল বর্ডার বটম দেওয়া আছে একটা, সরি, বর্ডার বটম দেওয়া আছে একটা। এই যে একটা বর্ডার বটম দেওয়া আছে, তাই না? স্টক ফ্লাশ করছে তারা, ঠিক আছে। কি ভয়ঙ্কর একটা কালার দিয়ে রাখছে, তা আবার ভেরিয়েবল দিয়ে রাখছে। আচ্ছা, এটা
যতই লুকায় রাখুক না কেন আমরা বের করে ফেলছি 1 পিক্সেল। হ্যাঁ 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 যায় যায়, করবেন, অসুবিধা নেই। আচ্ছা এখন এখানে একটু প্যাডিং, এখানে একটু মার্জিন দিয়ে দিই। তো প্যাডিং বটম করে দিই ধরেন 15 পিক্সেল, আর মার্জিন বটম করে দিই 15 পিক্সেল। চলে? বর্ডারটা মনে হয় একটু বেশি গাঢ় গাঢ় হয়ে গেছে, এটা একটু হালকা করে দিই। চলে, এটাকে ধরি। এটা আছে আমার S3 এর ভিতরে। S3 ফন্ট সাইজ আন্দাজে একটা দিয়ে দিই, ফন্ট 24 পিক্সেল, কালার হোয়াইট, বা ভেরিয়েবল থেকে নিতে পারি কালার। আচ্ছা এরপরে নিচের যেটা সেটা মোটামুটি ঠিক আছে, শুধু একটা মার্জিন দিলেই এনাফ। তো মার্জিন বটম 10 পিক্সেল চলবে। এটা নিয়ে একটু কাজ করা শুরু করি এবার। আচ্ছা এটা আমরা কিভাবে করছিলাম, ইভেল এল দিয়ে করছিলাম, ইভেল এল আই এর করছিলাম। তো আমি ইনফো টাইটেলটাকে কাজ শেষ করে আমরা এখানে ইভেলটাকে ধরি, ইভেলের ভিতরে যে এলআই গুলো আছে সেগুলোকে ধরে ডিসপ্লে ফ্লেক্স করে দিই। দেখে কি ঘটে, সব পাশাপাশি চলে আসছে। ওকে, এরপরে আইকনটাকে ধরি আর টেক্সটটাকে ধরি। এল এর ভিতরে আছে আমার আইকন, একটা উইথ দিয়ে দিই আইকনকে। উইথ দিয়ে দেওয়া যায় না আইকনকে? কত উইথ দেওয়া যেতে পারে? পার্সেন্ট না, পিক্সেল দিয়ে দিই। ধরেন এটাকে 50 পিক্সেল দিই, হ্যাঁ দেখি তো কত আসে। উইথ ধরেন 50 পিক্সেল, আর হাইটও করে দিই 50 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার করে দিই, এই কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ দেখি কেমন দাঁড়ায়। আচ্ছা এখানে হাইটটা মানে বাই ডিফল্ট সে 100% নেওয়ার ট্রাই করতেছে, ঠিক আছে। হাইটটা একটু ঝামেলা করতেছে, ঝামেলা যেহেতু করতেছে আমি এটাকে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট প্লেস স্টার্ট করে দিই। নো নো নো। আচ্ছা এটাকে কমেন্টে রাখি। এটা একটা কারণ আছে, কারণটা আমি একটু পরে বলতেছি। আমি এটাকে একটা মার্জিন রাইট করি, মার্জিন রাইট করি ধরেন 15 পিক্সেল, 15 পিক্সেল, হ্যাঁ 15 পিক্সেল করি। এখন এটার উইথ 50, মার্জিন 15, 50, 60, 65 পিক্সেল। আর এই যে টেক্সটটাকে ধরি এবার, ডট টেক্সট, এটার উইথ দিয়ে দিই ক্যালকুলেশন করে 100% মাইনাস 65 পিক্সেল। এবার আশা করি সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে আগের সমস্যাটা কি ছিল, যখন ফ্লেক্স দিলাম না, ফ্লেক্স ফ্লেক্স দিলে তো দুইটা আইটেম পাশাপাশি নিয়ে আসে, পাশাপাশি আনতে গিয়ে এখন যার ভিতরে কন্টেন্ট কম সেটাকে জোর করে চাপায় ছোট বানায় ফেলে, আর যার ভিতরে কন্টেন্ট বেশি সেটা নিজে জোর করে সে বড় হওয়ার চেষ্টা করে। যে কারণে ওটাকে যতই আমরা উইথ 50% দিই না কেন, সেটা 50% হইতে পারছিল না, এটাকে চাপাই ছোট বানায় ফেলছিল। বুঝতে পারছেন? এখন যখন আমি এই ডান পাশে এরিয়াটার একটা উইথ ফিক্সড বলে দিলাম যে তুমি এর থেকে বড় হইতে পারবা না, তখন সে অটোমেটিক ঠিক করে নিল। ওকে, আচ্ছা তাহলে আমরা আমরা এটা আমার আর দরকার নেই, এটা ছাড়াও আমাদের কাজ করতেছে, কোনো অসুবিধা নেই। এখন আইকনটার ভিতরে যে আইকন গুলো আছে তো গেল, আইকনটা একটু বড় করে দিই, ভিতরে আইকনটা যে আই ট্যাবটা আছে, ফন্ট সাইজ ধরেন আমি 26 পিক্সেল করে দেখি তো কতটুকু আসে। এ ঘুমায় না ঘুমায় না ঘুমায় না, ঘুমাচ্ছেন। 22 পিক্সেল করি।
চলে। এরপরে এটাকে আবার ডিসপ্লে ফ্ল্যাশ করি, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেম, সেন্টার, মাঝখানে চলে আসছে। তো এই তিনটা লাইনে কোন লাইনে আমি লিখবো না, কারণ এগুলো সব আমাদের লেখা আছে। আরেকটা কই, এই যে না, ডি ফ্লেক্স জাস্টিফ সেন্টার অ্যালাইন সেন্টার চলে আসছে। জাস্ট আমরা এখানে একটা বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস 50%, চলে আসছে খুব ইজিলি। এখন এগুলো নিয়ে একটা কাজ করার পালা। আমার মনে হয় এগুলো নিয়ে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন। তারপরও আমি করে দিই, আমি এলআই কে একটা মার্জিন বটন করে দিই, ধরেন 15 পিক্সেল করে, সবগুলো এলআই নিচে যেন 15 পিক্সেল করে মার্জিন বটন হয়ে যায়। এখন এগুলো কি ডিজাইন করা দরকার? পারবেন না নিজেরা? পারবেন, এটা নিয়ে আর ঝামেলা করার দরকার নেই। এখন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু অনেক গ্যাপ, এত গ্যাপ কিন্তু আমরা দিই নাই, দিছি? এই গ্যাপটা কেন হয়েছে? কারণ এটা হচ্ছে ফ্লেক্সের কারণে সমস্যাগুলো হয়, ফ্লেক্সের কারণে কিছু সমস্যা হয়। ওকে, তো এটা আমি আপনাদেরকে যখন অ্যাডভান্স ক্লাস দেখাবো, কিছু অ্যাডভান্স ফ্লেক্স এর কিছু কাজ দেখাবো, গ্রেড দেখাবো, হ্যাঁ, মানে অ্যাডভান্স সিএসএস এর কিছু ক্লাস দেখাবো, ওই সময় সমস্যাগুলো আমরা আবার ফেস করে আবার সমস্যাগুলোর সমাধান আমরা করব। ওকে, এখানে কিছু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আমি এটার শর্টকাট সমাধান করে ফেলি। কোথায়? এখানেই তো, এই যে ডিফ্লেক্স, ধরেন এটাকে আমি জাস্টিফাই বিটুইন করে দিই। ঝামেলা আছে, এটা করতে গেলেও ঝামেলা আছে। করতে গেল, হ্যাঁ, ওকে, এতটুকুই থাক। ওকে, এতটুকুই থাক। ফোটার সেকশনটা আমি আপনাদের হাতে তুলে দিলাম, এটা আপনারা নিজেরা করবেন, ফোটার সেকশনটা নিজেরা করবেন, হ্যাঁ। আর রেসপন্সিভের একটা পার্ট রয়ে গেল, রেসপন্সিভটা আপনাদেরকে আমি দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? রেসপন্সিভটা আমি দেখাই দেবো। আচ্ছা, এবার আসেন আমরা আজকে নতুন একটা টপিক একটু টাচ করি, এটা আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে শিখবো, নতুন একটা টপিক। এরপরে আমরা জাভাস্ক্রিপ্টে মুভ করবো। আজকে হচ্ছে কি বার? রবিবার না? সোমবার, মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ জাভাস্ক্রিপ্ট। আজকে রবিবার, 3 নম্বর ক্লাস, অসুবিধা নাই। মানে আগামী ক্লাস, তারপরের ক্লাস, আগামী ক্লাসের পরের ক্লাস থেকে আমরা জাভাস্ক্রিপ্ট স্টার্ট করবো। জাভাস্ক্রিপ্টের পাশাপাশি আমাদের অন্যান্য জিনিসও থাকবে, শুধু জাভাস্ক্রিপ্ট না, জাভাস্ক্রিপ্ট হবে অল্প অল্প, আর আমাদের সিএসএস বা অন্যান্য জিনিস থাকবে একটু বেশি বেশি, ঠিক আছে? আজকে এটা এই পর্যন্তই থাক। আমরা আজকে এই যে ফ্রেমওয়ার্ক নিয়ে একটু আলোচনা করি, ফ্রেমওয়ার্ক নিয়ে একটা কাজ করি, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক। তো এটা আমাদের আজ ছিল কোথায়? ক্লাস 19টাকে আমরা রিপিট করছি, তাই না? হ্যাঁ, ক্লাস 19টাকে আমরা করছি। তো আমি একটা কাজ করি, ক্লাস 19টার ভিতরে যে জিনিসপত্র আছে কপি করি, কপি করে ক্লাস 20 করি, পেস্ট করে দিই, হ্যাঁ, পেস্ট করে দিই। আর এখানে আমি আরেকটা ফোল্ডার বানাই, ক্লাস কন্টেন্ট, এটা ভিতরটা রাখি। আর এখানে আরেকটা ফোল্ডার বানাই, আমি নাম দিলাম হচ্ছে ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস। এটার ভিতরে এখন আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে একটু কাজ করব, ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। ওকে, কেটে দিই।
ফ্রেমওয়ার্কের ভিতরে কিছুই না, ফ্রেমওয়ার্কের ভিতরে ফার্স্ট অফ অল আমরা নর্মালি যে কাজগুলো করতাম সেই কাজগুলো আমাদের প্রথমে করে নিতে হবে, একদম অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করতাম সেগুলো। যেমন আমরা এখানে প্রথমে একটা ফোল্ডার বানাইতাম, নাম দিতাম হচ্ছে অ্যাসেটস, এর ভিতরে একটা ফোল্ডার বানাইতাম, নাম দিতাম সিএসএস, আর একটা ইমেজেস, এখানে আমরা index.html বানাইতাম, মানে আমরা যা করতাম তাই, index.html। এরপরে এখানে এটাকে আমরা নিয়ে আসি, আর অ্যাসেটস এর ভিতরে সিএসএস এর ভিতরে একটা ফাইল বানাই, নাম দিলাম হচ্ছে style.css। এটাকেও আমরা এখানে লিংক করে ফেলি assets css style.css। ওকে, এরপরে আমরা এইখানে ধরেন একটা s1 ট্যাগ নিলাম, lorem 10, আর এটাকে আমরা একটা রান করার ট্রাই করি। এই যে হচ্ছে আমাদের মোটামুটি নর্মাল যে কাজগুলো আমরা করতাম। তো এটার সাথে আমরা এখন থেকে ফ্রেমওয়ার্ক ব্যবহার করবো, এখন থেকে আর এত সিএসএস করা আমাদের জন্য কষ্টকর, এত সিএসএস আমরা আর করবো না, ঠিক আছে? এখন থেকে আমরা ফ্রেমওয়ার্কে মুভ করবো। তো ফ্রেমওয়ার্কের ভিতরে দুই ধরনের ফ্রেমওয়ার্ক হয়, হ্যাঁ। একটা হচ্ছে টেইলওয়েন্ড সিএসএস, আচ্ছা, একটা হচ্ছে টেইলওয়েন্ড সিএসএস, এটা এক ধরনের সিএসএস। আরেক ধরনের সিএসএস হচ্ছে বুটস্ট্র্যাপ, এটা আরেক ধরনের সিএসএস, হ্যাঁ। টেইলওয়েন্ড সিএসএস এই ধরনের এই সিএসএস গুলোকে বলা হয় আপনার ইউটিলিটি ফার্স্ট সিএসএস বলা হয় এটাকে, হ্যাঁ। এর এটার কিছু ফ্যাসিলিটি আছে বা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখানে আপনার ক্লাস নেম গুলো বা মানে প্রত্যেকটা সিএসএস হয় ক্লাস নেম দিয়ে, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে হয় ক্লাস নেম দিয়ে, এটা অলরেডি আপনারা বুঝে ফেলছেন। আমরা যেভাবে কাজ করছি এটা আমাদের বুঝে যাওয়ার কথা, যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে ব্যবহার করতে হয় মূলত আমাদের ক্লাস নেমের উপর বেস করে, অর্থাৎ সিএসএস এর ভিতরে কিছু ক্লাস তৈরি করে দেওয়া আছে, অটোমেটিক প্রি-বিল্ড কিছু সিএসএস করা আছে বা কিছু হেল্পার ক্লাস তৈরি করা আছে, ওই ক্লাসগুলো ব্যবহার করে আমাদের কাজ চালাতে হয়, হ্যাঁ। এখন এই যে ক্লাসগুলা বানানো আছে, এই ক্লাসগুলো আবার দুই ধরনের ক্লাস আছে। এক ধরনের ক্লাস আছে যে ক্লাসগুলোকেও আবার কাস্টম করা যায়, আবার এক ধরনের ক্লাস আছে সেই ক্লাসগুলোকে কাস্টম করা যায় না, বুঝতে পারছেন? এখন এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে আমি জানি, যখন প্র্যাকটিস করবো তখন এটা বুঝতে পারবো যে আসলে কিভাবে ক্লাসগুলোকেও কাস্টম করা যায়। মানে এমন ভাবে ক্লাস সেট করবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমি ক্লাস এমন ভাবে ক্লাস বানাচ্ছি, এই ক্লাস আবার প্রি বিল্ড হয় কিভাবে, বোঝেন নাই মনে হয়। উদাহরণস্বরূপ ধরেন, এইখানে ধরেন আমি বললাম যে ক্লাস ক্লাস দিলাম, আমি বললাম ধরেন টেক্সট প্রাইমারি। এখন সিএসএস এর ভিতরে টেক্সট প্রাইমারি বলে একটা ক্লাস থাকাটা সম্ভব, নর্মাল একটা ক্লাস আমরা জানি এটা থাকা সম্ভব। আর এই মানে হেল্পার ক্লাসের ভিতরে কোনো সিএসএস অ্যাপ্লাই করে দেওয়াটাও খুব ইজি সম্ভব। কিন্তু ক্লাসটা যদি এরকম হয় টেক্সট হাইফেন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বললাম যে রেড, বা এখানে আমাদের কাস্টম একটা কোড লিখলাম, এরকম একটা দিলাম কিছু একটা, কি একটু ভয়ঙ্কর রকম একটা ক্লাস নাম না এটা? এইরকম ক্লাস নেম বানানো সম্ভব, বুঝতে পারছেন? আর এই যে ক্লাস নেমটা আপনি ব্যবহার করতেছেন, মানে ক্লাস নামটা মানে ক্লাসটাও কেমন জানি একটা ডাইনামিক সিস্টেমের, তাই না? কাস্টম টাইপের আর কি, এটা কেমন জানি মানে প্রি বিল্ড না, আবার প্রি বিল্ড, মানে কিছুটা প্রি বিল্ড করা আর কিছুটা আপনার হাতে তুলে দেওয়া, বিষয়টা অনেকটা এরকম না? কিছুটা আগে বানানো, কিছুটা কেমন জানি আপনার হাতে তুলে দেওয়া। তাই এই কাজটা করতে পারবেন না যদি না আপনি এই যে ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক ব্যবহার না করেন। না, এটা আমি তো কোনো সিএসএস করি না, এটা শুধু ক্লাস নেম বসাইছি, সিএসএস তো করলাম না আমি। ক্লাসের ভিতরে কি সিএসএস করা যায়? ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে করা যায় না, আমি সিএসএস এর ক্লাস বসাইছি, জাস্ট ক্লাস বসাইছি, ওকে। তো এটা আমরা ব্যবহার করতে পারবো ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্কের ভিতরে, ওকে। আচ্ছা, এই একটা জিনিস।
আরেকটা জিনিস হচ্ছে, মানে ইউটিলিটি ফার্স্টে আগে বোঝাই। হ্যাঁ, এখানে এই যে একটা জিনিস পাইলাম, একটা ফ্যাসিলিটি পাইলাম, যে কেমন যেন আমাদের সিএসএস এর ক্লাসটা হচ্ছে অর্ধেক, মানে অর্ধেক আগে ভাগে করা, আর বাকি অর্ধেক আমাদের হাতে তুলে দেওয়া। এই ধরনের কিছু ফ্যাসিলিটিও আমরা ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্কের ভিতর পেয়ে যাব। ওকে, আবার ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্কের ভিতরে আরো কিছু ফ্যাসিলিটি আমরা পাবো। সেটা হচ্ছে, মনে করেন টেক্সট অ্যালাইন, সেন্টার, মেন্টার, হাওয়াল, তো অনেক কিছু আছে না। ধরেন কথার কথা, টেক্সট সেন্টার মানে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট রাইট মানে হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট। ওকে, কিন্তু টেক্সট জিরো বলে কোনো কিছু নাই। কথার কথা, টেক্সট জিরো মানে কোনো কিছু নাই। বা ধরেন টেক্সট 20, এরকম কোনো মানে হেল্পার ক্লাস তৈরি করা নেই। এখন আমি চাইলে এই ধরনের একটা হেল্পার ক্লাস আমার ইউটিলিটি ফার্স্ট যে সিএসএস ফ্রেমওয়ার্ক আছে তার ভিতরে পুশ করে দিতে পারি। তাকে বলে দিতে পারি, ভাই তোমার কাছে যা আছে আছে ভালো কথা, আমি খুশি, পাশাপাশি এটাকেও তুমি একটা হেল্পার ক্লাস এবং তার ভ্যালু এটা নিয়ে তুমি বানায় রাখো। বোঝেন নাই মনে হয়। এরকম আমরা চাইলে করে দিতে পারি, যেটা নর্মাল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে সম্ভব না। 2 নম্বর, 3 নম্বর আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ইউটিলিটি ফার্স্ট, এটার একটা বড় ফজিলত আছে ইউটিলিটি ফার্স্ট। সেটা হচ্ছে যে, মনে করেন যে প্রি বিল্ড সিএসএস যদি হয়ে থাকে, তার মানে সেখানে আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় হাজার হাজার লাইন কোড, আমি কবেদিন দেখাইছিলাম বুটস্ট্র্যাপের ভিতরে অনেক সিএসএস তৈরি করা। এখন সব ক্লাস কি আপনার দরকার হবে? হবে না। কিন্তু আপনার দেখা যাচ্ছে 10% দরকার হইতে পারে, বাকি 90% পড়ে থাকবে। 10% মানে কিন্তু একটা ফ্রেমওয়ার্কের ভিতরে হিউজ পরিমাণ কোড, অনেক। কিন্তু এই ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে একটু বিষয়টা একটু ভিন্ন। আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে নামি, এখানে হয়তো এরকম একটা উদাহরণ দাও। এই দেখেন, এখানে দেখেন একটা ক্লাস বসাচ্ছে, যতটুকু ক্লাস বসাচ্ছে এখানে ততটুকুর জন্য প্রয়োজনীয় সিএসএস তৈরি হচ্ছে। খেয়াল করছেন? এখানে কিন্তু এমন না যে আগে ভাগে অনেক কোড করা, তা না। যতটুকু আপনি সিএসএস ক্লাস বসাবেন অতটুকু এখানে সিএসএস তৈরি হবে। তাহলে ওই যে আজারে অনেক কোড হওয়া থেকে আমি বেঁচে যাবো না আমাদের। যে না, অটোমেটিক না, এর জন্য কাহিনী করা লাগে। এটার জন্য কাহিনী করা লাগে, ওটা আমরা দেখবো ইনশাল্লাহ আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে এই যে ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্কের ভিতরে 3টা মেইন ফজিলত পাইলাম না আমরা। একটা ফজিলত, সবচেয়ে বড় ফজিলত যেটা, সেটা হচ্ছে যতটুকু সিএসএস এ ক্লাস ব্যবহার করব অতটুকুর জন্য প্রয়োজনীয় সিএসএস বিল্ড হবে, আদারে কোনো কোড থাকবে না এখানে, আমার ওয়েবসাইট ভারী হবে না। আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে, কেমন জানি এখানে অর্ধেক আমাদেরকে প্রিবিল্ড করে দেওয়া, আবার অর্ধেক আমাদের হাতে তুলে দেওয়া, এই টাইপের অনেক কিছু আমরা এখানে করতে পারবো। ওকে, আর আরেকটা ফ্যাসিলিটি যেটা বললাম সেটা হচ্ছে, কি জানি বললাম, 3টা বললাম না? হ্যাঁ, আমরা আমাদের কাস্টম কিছু সিএসএস এর ক্লাস গুলো আমরা আমার ফ্রেমওয়ার্কের ভিতরে পুশ করতে পারবো, যা নর্মাল সিএসএস ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে সম্ভব না। তো এই বিভিন্ন ফ্যাসিলিটির কারণে বর্তমান ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্কটা মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক। এটার উপরে কোনো ফ্রেমওয়ার্ক নাই। অর্থাৎ বর্তমান মার্কেট কাঁপাচ্ছে আপনার এই টেলিয়ন সিএসএস, এটাই মার্কেট কাঁপাচ্ছে। এখন এর বিকল্প হিসেবে আমরা যে ফ্রেমওয়ার্কটা পাই সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের মধ্যে আরো অনেক কিছু ছিল। আগে ছিল ইউআই কিট নামে একটা ফ্রেমওয়ার্ক ছিল, ইউআই কিট। হ্যাঁ, এটাও একসময় অনেক পপুলার ছিল। এখন এর মানে ভ্যালু নেই, এটা কেউ আর ব্যবহার করে না। ইউআই কিট, বুটস্ট্র্যাপ এসে ইউআই কিট খেয়ে ফেলছে, আর টেলিয়ন এসে বুটস্ট্র্যাপ খেয়ে ফেলছে। আর বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার টুইটারে তৈরি করা, টুইটার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখন তাহলে কোনটা নিয়ে কাজ করব? আমরা অবশ্যই চেষ্টা করব টেইলর সিএসএস নিয়ে কাজ করার। ওকে, তাহলে বুটস্ট্র্যাপকে আমরা শিখবো না? বুটস্ট্র্যাপটা আমাদেরকে শেখা উচিত। কেন উচিত? কারণ এক সময় বুটস্ট্র্যাপ কিন্তু মার্কেট কাঁপাইতো। এ কারণে এখনো পর্যন্ত
অনেক মানে প্রজেক্টের ভিতরে আপনি দেখবেন বুটস্ট্র্যাপ ব্যবহার করা। ইভেন এখনো অনেক ক্লায়েন্ট পাবেন যে ক্লায়েন্ট বলেই দিবে যে ভাই আমাকে বুটস্ট্র্যাপ দিয়ে করে দাও। সেই হিসাবে বুটস্ট্র্যাপটা শেখা উচিত। আর ২ নম্বর একটা কারণ হলো টেইলর সিএসএস টা তুলনামূলক একটু জটিল, একটু কঠিন। টেইলর নিয়ে কাজ করা একটু কঠিন। যদি আপনি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে অভ্যস্ত হন তাহলে টেইলর আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। তো সেই হিসাবে বুটস্ট্র্যাপ নিয়ে আমাদের আগে একটু কাজ করাটা ভালো। তো ফার্স্টে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি, বুটস্ট্র্যাপ নিয়ে পড়াশোনা করার পর আমরা তখন টেইলর নিয়ে আমরা মুভ করব। তো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আমরা এখান থেকে ডক্সে চলে যাই। ডক্সে গিয়ে এই যে বাম পাশে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে এটা দুই ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে আমরা অলরেডি বুঝে ফেলছি যে এখানে জাস্ট আমাদের একটা সিএসএস এর লিংক আপ করতে হবে, একটা সিএসএস লিংক করে কাজ করতে হবে, তাহলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, আর এই লিংকটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ওই যে অনলাইনের লিংক ফন্টের মতো, হ্যাঁ, আর একটা হচ্ছে ডাউনলোড করে লিংক। অনলাইনে যে লিংক এটাকে বলা হয় সিডিএন, এই নামটা মনে রাখবেন। অনলাইনের যে লিংকটা ব্যবহার করি না আমরা, এটাকে বলা হয় সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ওকে, সিডিএন। সিডিএন মানে কি? অন্যের ওয়েবসাইটে কোনো কিছু রেখে আমার ওয়েবসাইটে ব্যবহার করা। বুঝতে পারছেন? অন্যের ওয়েবসাইটে কোনো কিছু রেখে আমার ওয়েবসাইটে ব্যবহার করা। সেই হিসেবে আমরা ফন্ট যে ব্যবহার করছি সেটাকেও আমরা বলতে পারি এটা হচ্ছে সিডিএন। বলতে পারি না ভাই? আচ্ছা, তো এখানেও কিন্তু আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি অথবা সিডিএন দিয়ে ব্যবহার করতে পারি। এই যে দেখেন এখানে সিডিএন, এই যে ভায়া জেএস ডেলিভারি, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইটের ভিতরে নানান টাইপের সিডিএন তারা রাখে আর কি, সিডিএন করে দেয়। আচ্ছা, তো আপনি চাইলে সিডিএন দিয়ে ব্যবহার করতে পারেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমরা ডাউনলোড করে ব্যবহার করব। কোথায় কোথায়? এই যে কম্পাইল সিএসএস এন্ড জেএস। কম্পাইল মানে তো বুঝেন, কম্পাইল মানে হচ্ছে ও যে একটা বলছিলাম, মানে একটা হচ্ছে সুন্দর করে ইন্টার ইন্টার দিয়ে দিয়ে লাইন বাই লাইন সুন্দর করে হিউম্যান রিডেবল একটা কোড করে দেওয়া, এটা হচ্ছে নর্মাল যে কোড। আর কম্পাইল মানে হচ্ছে কি, ওই কোডটাকে সে একদম স্পেস মেসপেস যা আছে সবকিছু উড়াই দিয়ে, হ্যাঁ, ওয়ার্ল্ড ডট মিন ডট সিএসএস এর মতো মিনিফাইড করে ফেলবে জিনিসটাকে। যখন মিনিফাইড করে ফেলবে তখন এটার মানুষ পড়তে পারবে না, এটা কম্পিউটার পড়তে পারবে শুধু। আর এটা করার কারণে স্পেস গুলো কমার কারণে সাইজটা অনেক কমে যায়। আর আমাদের ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে ১ পিক্সেল অনেক কিছু। বুঝতে পারছেন? মানে ১ পিক্সেল তো না, মানে কেবি ১ কিলোবাইট অনেক কিছু। তো সেই হিসাবে আমরা এটাকে ডাউনলোড করে এটা আমরা কম্পাইল পেয়ে যাবো এর ভিতরে। আমরা ডাউনলোডের ভিতরে এটাকে সেভ করি। তো এটার ভিতরে দেখবেন অনেক কিছু আছে। বুটস্ট্র্যাপের ভিতরে যদি যান, এটা ওপেন সোর্স, তো ওপেন সোর্স বলতে এটার ভিতরে যা কিছু আছে আপনি এটাকে নিয়ে যেমন খুশি তেমন কাজ করতে পারবেন, যা খুশি করতে পারবেন, আপনার ইচ্ছা, পুরো স্বাধীন। ওকে, তো যেহেতু এটা ওপেন সোর্স করা সেহেতু এর ভিতরে যত ফাইল টাইল যা আছে সব আপনাদেরকে দিয়ে দিয়েছে। এই যে আবল তাবল যা লাগে সব আপনাকে দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। ঠিক একইভাবে এর কিছু সিএসএস থাকে আর কি, কিছু সিএসএস লাগে, মানে সরি জাভাস্ক্রিপ্ট কিছু ফাইল দরকার হয়, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আপনাকে দিয়ে দিয়েছে। তো আমি শুধু সিএসএস নিয়ে আপাতত কাজ করি, জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু পরে কাজ করি। তো এখানে দেখেন bootstrap ডট সিএসএস দিয়ে রয়েছে, bootstrap ডট min ডট সিএসএস দিয়ে রয়েছে, bootstrap RTL রাইট টু লেফট, এটা হচ্ছে আরবি যে ওয়েবসাইট গুলো আছে, অ্যারাবিক ওয়েবসাইট আছে না কিছু, আপনি যদি কখনো অ্যারাবিক ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে bootstrap RTL প্রয়োজন হবে। রাইট থেকে লেফটের দিকে যে র্যাঙ্ক গুলো আসবে। যদি bootstrap শুধু গ্রিড সিস্টেম নিয়ে কাজ করতে চান, গ্রিড সিস্টেম মানে হচ্ছে ওই যে আমরা ডিপ গুলোকে পাশাপাশি আনার যে কনসেপ্টটা আছে না, এগুলো নিয়ে শুধু কাজ করতে চান তাহলে এই ফাইল নিয়ে কাজ করলে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে আছে। ওকে, আমরা এখানে বুটস্ট্র্যাপের সব ফ্যাসিলিটি আনতে চাই। এটা অনেকটা ওই যে আইকনের মতো, ফন্টসমের মতো। ফন্টসমের অনেকগুলো ক্যাটাগরি করা না, এর পাশাপাশি অল ডট মেইন ডট সিএসএস করা আছে একটা, ওটা নিলে সবকিছুই পাওয়া যাবে। এখানেও আমরা বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস নিলে আমরা সব কাজ পাবো। আমরা একটা কাজ করি, আমাদের অ্যাসেট সিএসএস, সিএসএস এর ভিতরে আমরা বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস কে টান দিয়ে এনে বসাই দিই। 227 কিলোবাইট, খেয়াল করছি? বিশাল বড় ফাইল, অনেক বড় একটা ফাইল। আচ্ছা, দেখা যাচ্ছে 227 কিলোবাইটের একটা ফাইল আমাদের এখানে জমা হয়ে আছে। আমাদের এখানে 20 কিলোবাইটও লাগবে না,
বাকি সব পড়ে থাকে, কোনো কাজে লাগবে না। এই জন্যই এখন বুটস্ট্র্যাপকে ব্যবহার করে না, এটা মানুষের অপছন্দের কাতারে চলে আসছে। এখন আমরা বুটস্ট্র্যাপটা লিংক করাবো। আমরা বলছিলাম যে style.css হবে সবার নিচে, এর নিচে যদি কোনো কিছু আনতে হয় তাহলে একমাত্র responsive.css, বাকি সব উপরে। তো এখান থেকে asset css bootstrap.main.css সেভ দিলাম। এখন যদি আমাদের ব্রাউজার রিলোড করে দেখেন অনেক কমন সিএসএস মেসেজ যা করার দরকার সব করে দেবে সে, তাই না ভাই? আচ্ছা, এবার আসেন এই যে এখান থেকে আমি যদি এবার বলি যে ভাই টেক্সট প্রাইমারি, এই দেখেন টেক্সট প্রাইমারি বুঝছেন? আচ্ছা, এবারে দেখেন বিজি, একটা বিজি কালার দেই। হ্যাঁ, ধরেন কি দেওয়া যায়, রেড না, আন্দাজি নাই, সব নাই, কিছু কিছু আছে। একটা কি জানি ভুলে গেলাম, ইনফো, ইনফো নামে একটা ক্লাস আছে, বিজি ইনফো, এই দুটো। এরপরে আসেন কিছু কিছু আপনাদের পরিচিত মনে হবে, ঠিক আছে? টেক্সট সেন্টার, এই আসে নাই, আসে নাই, টেক্সট সেন্টার বানান কি ঠিক আছে? আগে তো ক্লাসটা ছিল, এখন ক্লাসটা উঠাই দিয়েছে সম্ভবত। আচ্ছা ওঠাক, সমস্যা নেই, আমরা খুঁজে বের করবো, কোনো ব্যাপার না। না, সাজেস্ট দেয় না। সাজেস্টের জন্য একটা লাগে, এখানে একটা প্লাগইন লাগে। হ্যাঁ, প্লাগইনটা আমি পরে দেখাবো, পরে দেখাবো আস্তে আস্তে। তো এখন আসেন এই যে বিভিন্ন কাজ কাহিনী বাহিনী অনেক কিছু আমাদের করতে হবে না? এটা করার জন্য আমরা এখন এই বুটস্ট্র্যাপের ভিতরে সার্চ করে করে বের করব। যেমন ধরেন আপনার টেক্সটের কালার নিয়ে কাজ করা প্রয়োজন, কালার নিয়ে আপনি এখানে সার্চ করেন COLOR কালার, এন্টার দেন, এই দেখেন কালার পেয়ে যাবেন। এই যে টেক্সট প্রাইমারি, এই যে এমপিএসএস নাকি লেখা, এটা দিলে এরকম কালার হবে। টেক্সট সেকেন্ডারি, যেহেতু ডট সেহেতু বুঝে ফেলছেন যে কি হবে এটা, প্লাস, মানে বুটস্ট্র্যাপ যারা জানে যে আমার ওয়েবসাইটে যারা আসবে তারা হচ্ছে সিএসএস এর এক্সপার্ট, এজন্য এরা এই স্টাইল লিখে দিয়েছে। সে কিন্তু অত বিস্তারিত কিছু বলে নাই, জাস্ট ডট টেক্সট সেকেন্ডারি। তার মানে সে বোঝাইতে চাচ্ছে যে তোমাকে এই ক্লাসটা নিয়ে ব্যবহার করতে হবে হচ্ছে এই যে এইখানটায়, বিষয়টা বুঝাইতে পারছি? ক্লাস হিসেবে ব্যবহার করতে হবে। টেক্সট সাকসেস দিলে এরকম কালার আসবে, এটা দিলে এই কালার আসবে, এটা দিলে এই কালার আসবে। ডেঞ্জার, ডেঞ্জার দিলে লাল চলে আসবে, দেখি তো আসে কিনা। DANGER, ডেঞ্জার, ভয়ঙ্কর। হ্যাঁ, এই যে ভয়ঙ্কর চলে আসছে। এবার সেন্টার আসলো কেন? রিলোড দেওয়া হয়েছিল না, কি জানি। আচ্ছা, টেক্সট ডেঞ্জার, এমফেসিস, টেক্সট ওয়ার্নিং, এই যে হাবল তাবল অনেক কিছু আছে, এখানে অনেকগুলো কালার আছে। যেটা আপনার ব্যবহার করার দরকার সেটা ব্যবহার করবেন, শেষ। বুঝাইতে পারছি ভাই? ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন, এখান থেকে আপনি সার্চ দেন ব্যাকগ্রাউন্ড, এই যে কালার, এই যে বিজি প্রাইমারি, প্রাইমারি স্টেবল নাকি না সাবটার নাকি লেখা, যাই হোক, এই যে একটা ক্লাস, এই যে একটা ক্লাস, এই যে একটা ক্লাস, কোনটা লাগবে আপনার এখান থেকে ব্যবহার করতে থাকবেন। হ্যাঁ, না, এইখানে এই একটা সমস্যা, আপনি এই কটার বাইরে ব্যবহার করতে পারবেন না। এখন তো কয়েকটা বেশি দিয়েছে, আগে আরো কম ছিল, আগে 5-6টা ছিল মাত্র কালার। আচ্ছা, আর কি দরকার আপনার? ডিসপ্লে ফ্লেক্স নিয়ে কাজ করবেন, আপনি ডিসপ্লে লেখে সার্চ করেন। এই যে ডি, ভিতরে ভ্যালু, মানে হচ্ছে ডি এর পরে আপনার ফ্লেক্স হবে না কি হবে এটা দিতে হবে। হ্যাঁ, ডি এর পরে ভ্যালু হিসেবে কি দিতে পারেন? নান, ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক গ্রিড, ইনলাইন গ্রিড, টেবিল, সব কিছু কিন্তু আপনার নরমাল সিএসএস এ আছে। ডিসপ্লে টেবিল বলে নরমাল সিএসএস এ আছে, ডিসপ্লে টেবিল সেল নামে ক্লাস আছে। হ্যাঁ, এই যে ফ্লেক্সও আছে, তার মানে ডি হাইফেন ফ্লেক্স দিলে কাজ হয়ে যাবে, বুঝতে পারছেন? ডি হাইফেন ফ্লেক্স, অথবা এখানে সরাসরি লেখেন ফ্লেক্স, দেখেন এখানে এই যে ডি ফ্লেক্স চলে আসছে।
হ্যাঁ, ডি ইনলাইন ফ্লেক্স। ইনলাইন ফ্লেক্স বলে একটা কথা আছে, হ্যাঁ, ইনলাইন ফ্লেক্স অনেকগুলো জিনিসপত্র এখানে আছে। আপনাদের কাজ হলো আজকের কাজ, আজকে যতটুকু দেখাইলাম ওই প্রজেক্টের ওটা করবেন, পাশাপাশি বুটস্ট্র্যাপ নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। সবকিছু হয়তো বুঝবেন না, ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপের সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, বা ফ্রেমওয়ার্কের সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ব্রেক পয়েন্ট নিয়ে কাজ করা, বা যেটাকে বলা হয় গ্রিড সিস্টেম নিয়ে কাজ করা। এখানে দেখেন যে এলজি এমডি বলে একটা কথা আছে, হ্যাঁ, এস এম এলজি এমডি, এইগুলো বোঝা হলো ফ্রেমওয়ার্কের সব থেকে বড় চ্যালেঞ্জ। এটা বুঝতে পারলে ফ্রেমওয়ার্ক আপনার কাছে ডাল ভাত হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে বোঝাই দেবো। আপনাদের কাজ হচ্ছে, আমরা এখানে যে সেকশন দুইটা করলাম এটাও করবেন। এটা করার পরে আপনি বুটস্ট্র্যাপের ভিতরে ঢুকে ঘাটাঘাটি করবেন। এই যে বাম পাশে আসেন, বাম পাশে, বাম পাশে কোথায় 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 কোথায়, আচ্ছা, এদিকে অনেকগুলো মেনু পাবেন। সবগুলো মেনু নিয়ে কাজ করার দরকার নাই। যেমন এই যে ব্রেক পয়েন্ট, এর ভিতরে ঢুকলে মাথা মতো খারাপ হয়ে যাবে, পরে বলবেন যে এটা ভালো না। হুম, দরকার নেই, এদিকে আসার আপাতত দরকার নেই। আপনি চলে যাবেন হচ্ছে কম্পোনেন্টের ভিতরে। এই যে কম্পোনেন্ট, কম্পোনেন্টের ভিতরে খুব মজার মজার জিনিস আছে। যেমন ধরেন অ্যালার্টে চলে যান। হ্যাঁ, কত সুন্দর সুন্দর অ্যালার্ট তৈরি করা, অ্যালার্ট ওয়েবসাইটে মাঝে মাঝে এরকম অ্যালার্ট পান না, পেয়ে যাবেন। এই যে ব্রেড কাম না কি বলে এটা, এটা অনেক ওয়েবসাইটে যখন আমরা মাল্টি পেজ ওয়েবসাইট বানাই, বিশেষ করে ই কমার্স টাইপের বা এই ধরনের বড় ওয়েবসাইট বানাই, এগুলো আমাদের কাজে লাগে এই ডিজাইন করা। দেখেন কার্ড তৈরি করবেন, কার্ড, এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা। এর নিচের এতটুকু কপি করবেন, এতে সিএসএস মানে এইচটিএমএল করা আছে, এতটুকু কপি করবেন, এই ডিজাইনটা চলে আসবে। বুঝতে পারছেন? সব চলে আসবে। ক্যারোসেল, ক্যারোসেল বুঝেন? স্লাইডার, এই যে স্লাইডার তৈরি করে দেওয়া আছে। আপনারা এখান থেকে কোড নেবেন, কপি করবেন, পেস্ট করবেন, স্লাইডার হয়ে গেছে। শুধু ইমেজ বসাইলে হবে। বাকি সমস্যা হচ্ছে শুধুমাত্র সিএসএস লিঙ্ক আপ করালে স্লাইডারে কাজ করবে না, স্লাইডার আসবে কিন্তু কাজ করবে না। কাজ করানোর জন্য একটা কাহিনী করতে হবে, এটা দেখাবো ইনশাল্লাহ। কলাপস লাগবে, এই দেখেন কত সুন্দর কলাপস। ক্লিক করবেন ওপেন, ক্লিক করবেন বন্ধ, এই যে এখানে সব করা আছে। ওকে, ড্রপ ডাউন লাগবে, সব করা আছে। এই দেখেন ড্রপ ডাউন, ক্লিক করেন, এই যে কত সুন্দর ড্রপ ডাউন। মডেল লাগবে, মডেল, এটা অনেক ওয়েবসাইটে আপনারা দেখছেন। থেকে আসেন, ক্লিক করেন, এই যে মডেল, পুরো কাজটা পেয়ে যাবেন। জাস্ট এইখান থেকে এতটুকু কপি করলেই। বুঝতে পারছেন? কি লাগবে? এই যে একটা একটা ওয়েবসাইট একটা থাকে না উপরে, এই যে ন্যাপ বার, এটাকে বলা হয় ন্যাপ বার বা মেনু সেকশন। এই দেখেন কত সুন্দর ন্যাপ সেকশন তৈরি করা আছে। এখানে ড্রপ ডাউন দেওয়া আছে, এখানে সার্চ অপশন দেওয়া আছে। এখান থেকে এগুলো কপি করবেন, হয়ে যাবে। কপি করতেও যদি কষ্ট হয়, এই জায়গাটা ক্লিক করবেন, কপি হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, সব এখানে দেওয়া আছে, হ্যাঁ, সব দেওয়া আছে। এগুলো হচ্ছে সেকশন। কম্পোনেন্টের ভিতরে যা পাইছেন না, সব হচ্ছে ছোট ছোট সেকশন বানানো। আর যদি নিচের দিকে আসেন, এই যে হেল্পার, হেল্পার, এই যে কালার এন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, কালার টালার পেয়ে যাবেন, কালার ব্যাকগ্রাউন্ড সব পেয়ে যাবেন। এখানে এখানে হেল্পার ক্লাস গুলো পাবেন, এখানে সব হেল্পার ক্লাস। এখানে ইউটিলিটিস, ইউটিলিটিস এক প্রকার হেল্পার ক্লাসে পড়ে আর কি। হ্যাঁ, ইউটিলিটিস, যেমন আপনার বর্ডার প্রয়োজন, বর্ডার ক্লিক করেন, এই দেখেন কোন টাইপের বর্ডার প্রয়োজন, এই যে এক টাইপের বর্ডার, এই যে এক টাইপের অনেকগুলো বর্ডার দেওয়া আছে, কোনটা আপনার প্রয়োজন। ডিসপ্লে নিয়ে কাজ করার প্রয়োজন, ফ্লেক্স, ফ্লোট, যা লাগবে সব এখানে আছে। যেমন অপাসিটি, অপাসিটি আপনাদেরকে এখন দেখাইছি কিনা জানি না, দেখাইনি মনে হয়। দেখাইছি? আচ্ছা, আচ্ছা, দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার ওভারফ্লো, ওভারফ্লো দেখাইছি। পজিশন, শ্যাডো, শ্যাডো মনে আছে? এই যে এত বড় একটা শ্যাডো তৈরি করতে একটা মতো ক্লাস দিয়ে এনাফ, একটা ক্লাস দিলেই এনাফ। ওকে, অনেক কিছু এখানে আছে, অনেক কিছু এখানে আছে। আচ্ছা, তবে এত কিছু শেখার পরেও আমরা এটা ব্যবহার করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে 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 বাই ডিফল্ট কিছু করা আছে, সেটাই প্ল্যানে কাজ করতে হবে।
আচ্ছা, এখন বুটস্ট্র্যাপটা আমরা শিখবো হচ্ছে জাস্ট ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত হওয়ার জন্য যে ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে, অথবা বুটস্ট্র্যাপ নিয়ে যদি কেউ কোনো কাজ করতে বলে আমরা যেন একটু মোটামুটি করতে পারি। বুটস্ট্র্যাপের সব আপনাদেরকে দেখাবো না, অনেক কিছু আছে বুটস্ট্র্যাপের, এগুলো দেখাবো না, দেখানোর প্রয়োজন হবে না, কারণ এগুলো আপনারা নিজেরাই বুঝবেন। ঠিক আছে, কারণ যেমন মনে করেন কালার, প্রত্যেকটা কালার মানে কালারের ক্লাস ধরে ধরে দেখানোর কোনো দরকার আছে? এটা দেখালে তো সবগুলো পারবেন, তাই না? এমন করে করে আমি কয়েকটা জিনিস দেখাবো, আপনারা বাকিরা নিজেরাই পারবেন। আমরা একটু ডিপলি শেখার চেষ্টা করবো হচ্ছে টেলভিনটা। ঠিক আছে, কারণ বুটস্ট্র্যাপ দিয়ে যদি আপনি বুটস্ট্র্যাপ ব্যবহার করার পরেও আপনার কিন্তু ওয়েবসাইটে যে স্টাইল ডট সিএসএস এটা রাখতেই হবে, কারণ সব কাজ বুটস্ট্র্যাপ দিয়ে হবে না, এটা আপনারা বুঝে ফেলছেন। মানে আমার আমার প্রজেক্টে এমন একটা কালার দেওয়া যে কালারটা বুটস্ট্র্যাপে নাই, কাস্টম কোড করা লাগবে, কিছু করার নেই। কিন্তু টেইলএন্ড সিএসএস হচ্ছে এমন একটা চিজ, টেইলএন্ড সিএসএস নিয়ে যখন কাজ করব, একটা সিঙ্গেল লাইন সিএসএস আপনার করা লাগবে না, একটা সিএসএস করা লাগবে না। হ্যাঁ, বুঝছেন? সিএসএস মানে জীবনের তোরে ভুলে যাবে না, জীবন লাগবে না কাজে। হ্যাঁ, সব ক্লাস, সব ক্লাস